গুড মর্নিং। আজকে আমাদের চিফ গেস্ট প্রধান অতিথি আশিস মোদক সিং পুরুলিয়ার। আজকে উনি স্পেশাল ইনভাইট আমাদের দুর্গাপুর হলে। ব্র্যান্ড নিউ থার কার অ্যাচিভার। নমস্কার স্যার, এটা আপনার ক নম্বর গাড়ি স্যার? এটা আমার তিন নম্বর গাড়ি। নমস্কার স্যার, নমস্কার। এই যে আমাদের স্যার নমস্কার, আশিস মোদক পুরুলিয়া থেকে। বর্তমানে এখন দুর্গাপুর প্রোগ্রামে আজকে আমরা আছি। সো এটা আমাদের দেবাশিস আজকে একটা ভিডিও করছে দারুণ, তো সেই ভিডিওতে যাই হোক কথা বলার সময় দিয়েছে। তো যাই হোক আমাদের এটা যে প্রোগ্রামটার ব্যাপারে নিয়ে আমরা আসছি, শায়দ যদি আপনার মনে হয় যে এই কাজটা করবো তাহলে দেবাশিসদার সঙ্গে যোগাযোগ করুন। দেবাশিসদা অ্যাজ এ গ্রেট লিডার, খুব ভালো লিডার একজন, ঠিক আছে? ওকে, মিটিংটা দেখতে পাবেন পুরো, আপনি কিছুক্ষণ পরেই আপনি লাইভ পাবেন। ওকে, থ্যাংক ইউ। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যারা ভাবছেন যে ডাইরেক্ট সেলিং হয় না, আজকে দেখুন একটার সময় তার পূর্ববর্তী জীবন হলের বলবো যে সে কী ছিলেন, তো তার মুখ দিয়ে শুনবেন সে রান্ধুনি থেকে আজকে ডাইরেক্ট সেলিংয়ে সফল। এই তার গাড়ির নাম্বার আশিস সিং মোদক, এটা দেখে নিন। ছেলে বেকার ছেলে নয়, যারা অলরেডি চাকরি করছে, চাকরি করার সাথে সাথে আজকে পার্ট টাইম এই কাজটা করছে, ডাক্তারি করছে, সমস্ত ধরনের মানুষ সাধারণ থেকে গ্রেট মোটিভেটর জয় বালা মিস্টার জয় বালা मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी ही शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर, खुशियों की बहारें बरसेंगी, बनेगा अपना घर। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा, जिंदगी से सब कुछ चाहे दिल। নমস্কার, সাউন্ড সবার কাছ থেকে পেলাম না। নমস্কার দাদা, আজ থেকে প্রায় 11.5 বছর আগে মন থেকে নমস্কার করেছিলাম। তার জন্য আজ আমার বাড়িতে 3-3টা 4 চাকা কার আছে। এসেন, সো যদি আপনিও আজকে বাই হার্ট মন থেকে এই নমস্কারটা করতে পারেন না, তো আমি এইটুকু গ্যারান্টি বলতে পারি আজ না হলেও 5 বছর পর আপনার বাড়িতেও কার হবে। তো আমরা কি একবার ট্রাই করতে পারি সবাই? নমস্কার। ওকে, থ্যাংক ইউ। সর্বপ্রথম স্যার এটা লাইটগুলো বন্ধ করতে, ওকে লাইটগুলো বন্ধ করুন। ওকে, আপনারা সর্বপ্রথম যারা আজ আমাকে শুনছেন আপনাদের সবাইকে বলি, প্রথমবার কারা কারা আছেন মাই লাইফস্টাইলের মিটিংয়ে? প্রথমবার কারা কারা আছেন? হাত দেখাবেন। প্রথমবার, ফার্স্ট টাইম এরকম একটা। আমি চাইবো আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছেন, যারা আমাদের সাথে কাজ করেন, ইনাদের জন্য একটা মন থেকে জোরদার এটা কি আমরা ডিস্ট্রিবিউটর তালি বাজালাম?
अरे यार डिस्ट्रीब्यूटर वाला ताली, फीलिंग्स डिस्ट्रीब्यूटर, ডিস্ট্রিবিউটরদের এক্সাইটমেন্ট আরো জবরদস্ত হয়। প্লিজ একটু জোরদার থ্যাংক ইউ। আপনাদের সবাইকে যারা প্রথমবার আসছেন আপনাদের সবাইকে প্রথমে ক্লাব থেকে আমাদের যে সিটিসি, আমরা আজ বর্তমান এখানে দুজন সিটিসি আছি, গোপাল স্যার অ্যান্ড আমি। আমাদের সিটিসি, আইটিসি এবং এনটিসি সমস্ত র্যাঙ্ক অ্যাচিভারদের তরফ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করি মাই লাইফস্টাইল। যারা প্রথমবার আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই সেমিনার। ইয়েসানো, এই সেমিনারটা কিন্তু টাইম পাস সেমিনার না। আমরা অনেক সেমিনার দেখি মার্কেটে, আমরা ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বাদল পালের প্রোগ্রাম, এরকম অনেক ডান্স প্রোগ্রাম আমরা মাঝে মধ্যে কালী পূজা, দুর্গা পূজা, মনসা পূজাতে দেখি। ইয়েসানো, আর সেই সব মিটিংয়ে, সেই সব ডান্স প্রোগ্রামে, সেই সব প্রোগ্রামে মানুষ রোজগার করে, কিন্তু যারা ডান্স করে তারা 14 বছরের একটা ছেলে, হাইয়া না, অনেকে নাম শুনেছেন। ইয়েসানো স্যার, আজ থেকে প্রায় 6 বছর আগে, 8 বছর বয়সে কোনো একটা স্টেডিয়ামে বসে ক্রিকেট খেলা দেখেছিলেন, আর এমন ফোকাস করেছিলেন যে আমিও একদিন ক্রিকেট খেলবো। তো 6 বছর পরে 14 বছর বয়সে ভারতীয় ক্রিকেট দলে চান্স পায়, আর আজকে উনি সেরা ক্রিকেট খেলছেন। ইয়েসানো, ফোকাস করেছিলেন। তো জীবনে যদি আপনিও ফোকাস করতে পারেন, আজকের এই হলে বসে যে আমিও আজ থেকে 2 বছর পরে এই হলে আমি স্টেজে আসতে চাই, তো পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা না আপনাকে আটকাবার, যদি আপনি এটা ফোকাস করতে পারেন। তো আমরা কি ফোকাস করতে চাই? আজ এই যে মান সম্মান, আজ এই জীবন, এই যে আপনারা এত সুন্দর ফুলমালা দিয়ে দুর্গাপুরের মতন জায়গায়, যে সিটিতে দাঁড়াবার যোগ্যতা আমাদের নাই। বাস্তব কথা বলি, যে সিটিতে দাঁড়াবার জায়গা আমাদের নেই, কারণ আমরা এরকম একটা জায়গার ছেলে। আমার নাম আশিস সিং মোদক, আপনারা সবাই অনেকে শুনেছেন। ইয়েসানো, অনেকে বারবার দেখেছেন, বাইরে ব্যানার দিয়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন আশিস সিং মোদক সিটিসি লেখা আছে। আজকে যে এই নাম পরিচয়, যার জন্য এই নাম পরিচয়, যার জন্য আপনাদের সামনে দাঁড়াবার ক্ষমতা, যার জন্য নিজের জীবন পরিবর্তন করার ক্ষমতা, সেই মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের জন্য একটা জোরদার তালি চাইবো। কারণ এই কোম্পানি না হলে আমার ক্ষমতা ছিল না আপনাদের সামনে কথা বলার। ইয়েসানো, তো স্যার এটা একটা মিরাক্কেল অপরচুনিটি, যে অপরচুনিটি আজকে আমার জীবন পরিবর্তন করেছে। আর আমি এই বিজনেস করার আগে কি করতাম, আমার লাইফ কি, আপনারা কি শুনতে চাইবেন না দেখতে চাইবেন? কানের থেকে চোখটাকে বেশি বিশ্বাস করা যায়। ইয়েসানো, কারণ যেটা দেখা যায় সেটা আরো ভালো লাগে। তা আমি চাইবো আপনাকে জাস্ট প্রেজেন্টারের মাধ্যমে আজকে এই সিস্টেমটা পুরো আমি বোঝাবার চেষ্টা করব। আমরা প্রেজেন্টেশনটা শুনেছি, অ্যাকচুয়ালি যারা মিটিংটা শুনলেন না, আমরাও এখানে বসে আছি গরমের মধ্যেই, কিন্তু আজকে নুপুরা মন্ডল ম্যাডাম, যিনি এখনই আপনাদের সামনে প্রেজেন্টেশনটা করে গেলেন, আমার মনে হয় আমাদের লাইফে প্রথমবার এরকম একটা প্রেজেন্টেশন, সুপার প্রেজেন্টেশন। একটা গরিব মানুষ কি করে বড়লোক হতে পারে, একটা ভাড়া বাড়িতে থাকা মেয়ে কি করে দোতলা বাড়ি বানাতে পারে, একটা সাইকেলে ঘোরা মেয়ে কি করে 4 চাকা গাড়ি কিনতে পারে, একটা মানুষ যার মাসে 6000 টাকা রোজগার হয় না, সেই মেয়েটা মাসে 1.5 লাখ টাকা রোজগার কি করে করতে পারে, সেই প্রেজেন্টেশনটা আপনাদের সামনে শেয়ার করেছে। তো সে একবার মন থেকে জোরদার তালি চাইবো নুপুরা ম্যাডামের জন্য। কারণ আজ থেকে 10 বছর আগে যখন ওই নুপুরা ম্যাডাম আমাদের বলরামপুরে মিটিং এ প্রথমবার আসে না, তা আমারও বিশ্বাস হয় না ইনি কাজটা করতে পারবে, কারণ একজন গ্রামের মহিলা। কিন্তু কোম্পানির পাওয়ার, সিস্টেমের পাওয়ার, আজ ওনাকে আরটিসি আর টাচিং এনটিসি, কিছুদিন পরে উনি এনটিসি কভার করবে। গেছেন? তো সিম্পল আমার নাম পরিচয়, আমার নাম আশিস সিং মোদক। বিগত 12 বছর থেকে এই কোম্পানির সাথে আছি। তো যারা আজ প্রথমবার আছেন, প্রথমে আপনাকে আমি একটা কথা বলে দিই, কোনো বি কাজ হোক, কাজ ভালো খারাপ পরে, আমরা সবাই জানি সরকারি চাকরি সব থেকে ভালো। কোনো মেয়ে যদি তার মেয়ের জন্য পাত্র দেখে না, তো আগে বলে সরকারি চাকরি হলে কোনো দেখার নাই। সরকারি চাকরি হলে যদি ছেলেটার বয়স 40 হয় না তাও চলবে, বাবার বয়সে যদি হয় তাও চলবে, চাকরিটা সরকারি চাই। এসেনো, দেখতে কালো হলে চলবে, দেখতে হাইট যদি এইটুকু হয় তাও চলবে, কোলে নিয়ে করবো, কিন্তু সরকারি চাকরি। কারণ কি, সরকারি চাকরিতে পাকাপোক্তা পেমেন্ট পাওয়া যায় মান্থলি। এসেনো, সিম্পল, যাই হয়ে যাক, চাকরি প্রতি মাসে বেতন দেয়, তাই চাকরি সবাই ভালোবাসে। স্যার আমি বলি, আপনি যদি কোনো একটা চাকরি করেন আর আপনাকে যদি বেতন না দেয়, তাহলে সেই চাকরিটা কি ভালো? পৃথিবীতে আমরা কেউ বোকা না, বিনা পয়সায় বিনা রোজগারে কেউ কাজ করবে না। আজ এই কোম্পানির সাথে 12 বছর আছি, 12টা বছর। 12 বছর মানে আমাদের ভাষায় 12 বছর মানে একটা যুগ। 12 বছরে একটা যুগ হয়। জানো তো, একটা যুগ আমি এই কোম্পানির সাথে কাজ করছি।
এবার আপনি বলুন, যদি পয়সা না আসে তাহলে আমার সংসারটা কি করে চলে? যদি এই কোম্পানি যদি আমাকে রোজগার না দেয় তাহলে আমার পরিবারটা কি করে খায়? যদি এই কোম্পানি রোজগার না দেয় তাহলে আমার বাড়িতে আজকে 3টা 4 চাকা গাড়ি কি করে চলে? যাদের মনে এরকম ডাউট আছে, স্যার এই সকল কোম্পানি গেলে কি সত্যি রোজগার দেয়, তাদের জন্য বলি, স্যার 12 বছর কোনো ভি মানুষ কাজ করবে না, তাদের সরকারি চাকরি হলেও করবে না যদি সেই কোম্পানি তাকে টাকা না দেয়। এছাড়াও তো রাউন্ড আপনার কাছে একটা ক্লিয়ার হওয়ার কথা যে কোনো ভি মানুষ কোনো একটা কোম্পানির সাথে 12 বছর কাজ করা, তার মানে সেটা ম্যাটার করে। স্যার 12 বছরে অনেক মানুষকে আপনি মার্কেটে পাবেন যারা 12 বছরে 24টা কোম্পানি পাল্টায়। মার্কেটে এরকম অনেক লোক পাবেন 12 বছরে 24টা কোম্পানি চেঞ্জ করে। আমি এটা কথা বলি, যদি জীবন চেঞ্জ করতে হয় তাহলে কোম্পানি না, নিজেকে চেঞ্জ করে একটা জায়গায় কাজ করতে হবে, একটা জায়গায় একই রকম ভাবে কাজ করতে হবে। স্যার বিগত 12 বছর এই কোম্পানির সাথে আছে, আমার জীবন কেমন ছিল দেখতে যাবেন? নাম আশিস সিং মোদক। এই বিজনেসে যখন আসি তার আগে আমার বাড়ি পুরুলিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা ঝাড়খণ্ড বর্ডার। আমার বাড়ি থেকে বর্ডার মাত্র 3 কিলোমিটার দূর, আর আমার বাড়ি থেকে জামশেদপুর টাটানগর মাত্র 33 কিলোমিটার দূর। পুরুলিয়া 36 কিলোমিটার, টাটা 33 কিলোমিটার, একদম বর্ডারে থাকি আমি। 2 কিলোমিটার দূরেই 100 টাকা লিটার পেট্রোল, আর আমার বাড়িতে পেট্রোল পাম্পে নিলে 107 টাকা লিটার পেট্রোল, একদম বর্ডারে থাকি আমি। তো আজ থেকে প্রায় 12 বছর আগে যখন এই বিজনেস করি, তার আগে আমি কি করতাম, আমার পরিবার কেমন ছিল? আমি একদম খুব গরিব ঘরের একটা ছেলে। আমার বাবা বড়বাজার নামপাড়া একটা ছোট চায়ের দোকান করে, ঝুপড়ি দোকান, পোয়ালের চালের দোকান, উপরে তিরপাল দিয়া দোকান, এরকম একটা চায়ের দোকান আমাদের। আমি কোনো মতো টেনে কতদূর পড়াশোনা করেছি আপনাকে ক্লিয়ার করব। এটা আমি আপনাকে লগভগ আজ থেকে প্রায় 18-20 বছর আগের কিছু পিকচার আপনাকে দেখাবো। যেমন যদি আপনাকে দেখাই, স্যার বিফোর এই বিজনেস আসার আগে, মাই লাইফস্টাইল বিজনেস আসার আগে 2013 আগে আমার জীবন কেমন ছিল, আজকে 2025-এর পরে আমার জীবন কেমন হয়েছে। তো লাইফের এই যে 12টা বছরের, এই যে 11 বছরের অ্যাচিভমেন্ট এবং এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা এবং আমার অ্যাচিভমেন্ট আপনার কাছে আমি শেয়ার করবো। শুনতে চাইবেন? দেখুন, আমার অ্যাচিভমেন্ট শুনে আপনার কিছু লাভ নাই, ফার্স্টেই বলি। আছে আপনি শুনবেন মহেন্দ্রা থার কিনেছে, কিন্তু আমার গাড়িতে মাত্র 4 জন বসা যায়, আমি 200 লোককে কি করে বসাবো? বাস তো লয়। হ্যাঁ, হতে পারে আমার এই অ্যাচিভমেন্ট শুনে আপনার মনে একটা স্বপ্ন জাগতে পারে। আমার এই অ্যাচিভমেন্টটা শোনার পরে হতে পারে আপনি এই হলে বসে ভাবতে পারেন যে আজ না হলে কাল আমিও থার কিনবো। ইয়েস নো? তো আমার অ্যাচিভমেন্ট এবং এক্সপিরিয়েন্স শোনার পরে আপনার স্বপ্ন তৈরি হতে পারে। আর যে মানুষ পৃথিবীতে স্বপ্ন দেখতে পারে তার এই স্বপ্ন পূর্ণ হয়, যে স্বপ্ন দেখতে পারে না তার কোনদিন স্বপ্ন পূর্ণ হয়নি। ইয়েস নো? তো হতে পারে আপনার এই স্বপ্নটাকে জাগাবার জন্য আমি মোটামুটি 30 মিনিট, আধা ঘন্টা টাইম নেবো। আর ইউ রেডি? আমরা আছি সবাই? আমার জন্ম কোথায় হয়েছিল? স্যার এই যে ফটোটা দেখছেন এটা আমার ফটো, এটা আগেকার। এখনের ফটো আর আগের ফটো কোনো মতে ম্যাচ করবে না, শুধু ফেসটা। আগে পাতলা দুবলা ছিলাম, সাইকেলে ঘুরতাম, চুল লম্বা লম্বা থাকতো, দেখছেন চুল লম্বা লম্বা আছে। কারণ এটা পয়সা থাকলে চুল লম্বা না, হিরোগিরি দেখাবার জন্য। পয়সা পকেটে না থাকলে চলে, ইয়েস নো? মানুষের জীবনে স্বপ্ন থাকলে সব চলে। স্যার এই যে ফটোগুলো দেখছেন আগেকার দিনের, এই যে আমি আশিস সিং মোদক, এই যে দেখছেন আমি আশিস সিং মোদক, এই যে সাইকেলে ঘুরছি আশিস সিং। করে দেখুন, ক্লিয়ার দেখতে পাবেন ত্রিপাল ঢাকা, কালো রঙের একটা সরকারি পঞ্চায়েতে পাওয়া ত্রিপাল দেওয়া আছে। বাড়ির উপরে ত্রিপাল দেওয়া আছে, পঞ্চায়েতে পাওয়া ত্রিপাল। আর এটা হচ্ছে আমাদের দোকান, যে দোকানটার এখনই কথা বললাম। এই যে একটা ঝুপড়ি দোকান, যেখানে আমরা বড় হয়েছি আমি, যেটা থেকে আমাদের সংসার চলতো। খুবই গরিব বাড়িতে জন্ম হয়েছে, বাট বর্তমান এখন খুব ভালো। এখন আমার বাড়ি যদি দেখেন, এই যে আমার মা, এখানে আমার মা আছে, এখানে আমার বাবা আছে, এটা আমার ছোট মেয়ে। আজকে জীবন পরিবর্তন হয়ে গেছে। আজকে ভালো বাড়ি, 2 তলা বাড়িতে থাকি। আজকে বাড়িতে এসি লাগানো আছে। আজকে বাড়ির মানে কি বলবো, অবস্থা খুব অন্যরকম। তো এই ভাঙা বাড়ি থেকে ভালো বাড়ি কি করে হয়েছে জানতে চাই? সিম্পল। পড়াশোনা কত দূর? স্যার প্রথমে আমি বোর্ড প্রাইমারি স্কুল আমাদের বড়বাজারে পড়াশোনা করেছি 4 ক্লাস, তারপর হাই স্কুল, গভর্নমেন্ট স্কুল, ক্লাস 10 তক পড়াশোনা করেছি। কিন্তু আমার স্কুল সার্টিফিকেট নন ম্যাট্রিক। আমি আমার স্কুল সার্টিফিকেট যদি আপনাকে দেখাই তো 8 পাস সার্টিফিকেট আছে আমার কাছে। ক্লাস 10 তক পড়াশোনা করেছি, কিন্তু আমি মাধ্যমিক দিনে। আমাদের আর্থিক অবস্থা এত খারাপ যে সেই সময় পড়ার ক্ষমতা আমার ছিল না। আমার বাবা টিউশনের ফিস দিতে পারছিল না, বই কেনার পয়সা নেই, টিউশনের পয়সা নেই, কোনো জিনিসের পয়সা নেই। আর সব থেকে বড় প্রবলেম, বাবার শরীর খারাপ। আমার বাবার ব্রন টিউমার হয়েছিল, সেই টিউমারের জন্য আমাদের দোকান বন্ধ, আর খাওয়া দাওয়া কিচ্ছু নাই, বন্ধ হয়ে গেছে দোকান।
তো সেই সময় আমি ঘরের বড় ছেলে, আমরা তিন ভাই মাই লাইফস্টাইল করি, তিন ভাই এই কোম্পানির সাথে আছে। আমরা দু ভাই বর্তমানে এখানে আছি, এক ভাই টাটা মিটিং করছে, আমরা সবাই একটাই কোম্পানিতে কাজ করি। বাট সেই সময় আমি ঘরের বড় ছেলে বলে আমার মাথায় এই চাপটা আসে যে পরিবার চলাবার দায়িত্ব আমার মাথায় আছে। আর আমাদের যে দোকানটার কথা আপনাকে বলি, এই যে এই দোকানটা তখন আমি চালাতাম। মাধ্যমিক পড়াশোনা না করে আমি দোকান চালাবার কাজে চলে আসি, কারণ সংসার পেট তো মানবে না ভাই। আপনি পড়াশোনা করবেন না কি করবেন, আপনার পেট মানবে না, এছাড়াও আপনাকে খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। তো খাওয়ার জন্য কাজ করি আমাদের এই দোকানে। এই যে দোকানটা দেখছেন, এটা কিছুদিন আগের ফটো, এই গাড়িগুলো সব আমার, এই বাইকটা আমার, এই বাইকটা আমার, সব একে একে দেখাবো। স্যার একটা কথা বলি, জীবনে এরকম একটা দোকান চালাতাম 2001 সালে। তারপরে আমি আমাদের দোকান ছাড় দিই, কারণ আমার বাবা সুস্থ হয়ে যায়। বাবা সুস্থর পরে বাবা আর আমার মেজো ভাই দোকানটা শুরু করে। সেই সময় আমি দোকানদানি ছেড়ে আমি লোকের দোকানে কাজ করি। তো প্রথম আমার দোকানে, আমার লাইফে প্রথম ইনকাম করা মানে লোকের দোকানে কাজ করা, সেই দোকানটা হচ্ছে জুতা দোকান, বড়বাজার শু কালেকশন, বাপি শু গার্ডেন জুতা দোকানটার নাম ছিল। এই জুতা দোকানটা আমি প্রথম বড়বাজারে কাজ করতাম, বড়বাজার শু কালেকশন। আমি লোককে জুতা বিক্রি করতাম 2001, 2, 3 এই সময়টায়। এই কাজ করতে করতে আমার কিছুগুলা বন্ধু আমাকে জ্ঞান দেয় যে জুতা দোকানে কাজ করলে জীবনে কিছু করতে পারবি না ভাই, কারণ জুতা দোকানে কোনো অভিজ্ঞতা পাওয়া যায়। জুতা দোকানে কাজ করলে একটা অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতাটা আপনার পা দেখলে সাইজ বোঝা যাবে যে আপনার কত নম্বর জুতা পরেন। আপনি যাবেন, যাই বলবেন আমার চপ্পল দেখান, আপনার পাটা দেখে বলে দেবো আপনি কত নম্বর চপ্পল পরবেন। ইয়ার থেকে বড় কোনো অভিজ্ঞতা নেই, আছে না? তো স্যার ওই অভিজ্ঞতায় আপনার বেতন কত হতে পারে? আমি বিগত 6 মাস, 7 মাস, 8 মাস থেকে জুতা দোকানে কাজ করার পরে দেখলাম সত্যি বাস্তবিক অভিজ্ঞতা কিছু নাই। আমার বন্ধুরা একটা কথা বললো, যদি কাজেই করার আছে না তো জুতা দোকান বাদ দিয়ে মোটরসাইকেল গ্যারেজে কাজ কর। যদি পাংচারটা সারতে শিখিস না তো যে কোনো বড় তলে বসলে 200 টাকা ডেলি রোজগার হবে। সত্যি কথা না মিথ্যা কথা? তা আমিও ওনাদের কথা শুনে জুতা দোকান ছেড়ে আর মোটরসাইকেল গ্যারেজে কাজে ঢুকে যায়, কারণ পাংচার সারতে শিখলে 200 টাকা হবে। মাথায় এই কথাটা আছে। আমি তখন একটা মোটরসাইকেল গ্যারেজে কাজে যাই। কিছুদিন কাজ করার পরে দেখুন মানুষের ধীরে ধীরে তো জ্ঞান বাড়ে, একটা কাজ করতে গেলে জ্ঞান ধীরে ধীরে বাড়বে। তো কিছুদিন পরে যিনি হেড মিস্ত্রি, ওই শোরুমের যিনি হেড মিস্ত্রি, ওনার সঙ্গে আমার ভালো পরিচয় হয়। আমি টায়ার খুলতে শিখেছি, পাংচার করতে শিখেছি, সবাই ধীরে ধীরে কাজ শিখেছি। মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম, দাদা শিবু নাম, যে শিবুদা আপনি এই কোম্পানিতে, ইয়াম্মা কোম্পানিতে কতদিন কাজ করছেন? তো বলছে লগভগ 20 ইয়ার্স, 20 বছর। তা আমি জিজ্ঞাসা করলাম, শিবুদা এখন বেতন কত? তো বলছে ডেলি 450 টাকা। পরনে জামা প্যান্ট, জিন্স প্যান্ট, কালো গেঞ্জি, ছিঁড়া ফাটা, গোটা হাতে মোবিল। মিস্ত্রিদের আপনারা ভালো করে ড্রেস কোড জানেন, এসনো? আমি উনার দিকে তাকাই আর কিছুক্ষণ ভাবনা চিন্তা করলাম, ইনার 20 বছর পরে লাইফে অ্যাচিভমেন্ট কি? আমি জিজ্ঞাসা করলাম, শিবুদা 20 বছর কাজ করে নিয়ে বাড়ির অবস্থা কেমন? তুমি বাড়ি কেমন বানিয়েছো? বলছি পুয়ালার ঘর। আমি ভাবলাম শালা এই কাজটা যদি আমি করি তো 20 বছর পর আমারও এরকমই অবস্থা থাকবে। তা আমার 20 বছর পরে কালি ঝুলি জিন্দেগি চাই না। আমি সঙ্গে সঙ্গে ডিসিশন নিই এই কাজটা আমি করবো না। 15 থেকে 20 দিন পরে বেতনটা পাই আর আমি কাজটা ছেড়ে দিই, সেকেন্ড কাজ খুঁজতে শুরু। আমার শখ ছিল জীবনে ড্রাইভার হব। তো ড্রাইভারই কি ডাইরেক্ট পাওয়া যায়? আমি সেই সময় আমাদের বড়বাজার থেকে একটা বাস চলতো, বড়বাজার বর্ধমান দুর্গাপুরের উপর দিয়ে। সেই বাসটার নাম ছিল মুন্না কোচ। ওই বাসটায় আমি খালাসি শুরু করলাম, কারণ ডেলি 200 টাকা বেতন পাওয়া যায়, 3 বার ভালো খাবার পাওয়া যায়, আর সব থেকে ভালো ড্রাইভারই শেখা যাবে। এই বাসটায় খালাসি করতে করতে ড্রাইভার শিখে যায়, কিন্তু বয়স অল্প, 14-15 বছর বয়স। আমি কোনো মতে ড্রাইভারই শিখেছি, কিন্তু আমার লাইসেন্স হচ্ছে না। লাইসেন্স না হলে কেউ আপনাকে বাস দিবে কি চালাতে? তো কিছুদিন পরে আমার ছোট লাইসেন্স হয়, মোটর ছোট লাইট মোটর হয় লাইসেন্স, 4 চাকা গাড়ির লাইসেন্স। তো 4 চাকা গাড়ির লাইসেন্সে কেউ বাস চালাতে পারে না। আমি তখন ছোট গাড়িতে ড্রাইভারি করলাম, লোকের পিকআপ ভ্যানে। আপনাদের এই বাঁকুড়ার সামনে দেখবেন সুলুক পাহাড়িতে সোমবারে হাট হয়, আমাদের বাঁকুড়াতে ঘোড়াধরায় শনিবারে হাট হয়, মঙ্গলবার আমাদের পুরুলিয়ায় বলরামপুরে হাট হয়। ওই প্রত্যেকটা হাটে হাটে গাড়ি নিয়ে পাইকারদেরকে নিয়ে যেতাম, গরু ছাগল নিয়ে। মালিক যা কাজ দিবে, আমার গাড়ি ভাড়ার গাড়ি, যা নিয়ে যাবেন চান না, আমার কি? রোজগার করার জন্য এই সমস্ত কাজ করে নিয়ে জীবন চলতেছিল, কিন্তু সুখী না বস, সুখী না। আমার কথাটা হয়তো আপনার খারাপ লাগতে পারে, যদি আপনি ড্রাইভারি করেন আপনি মান সম্মান কোনোদিনও পাবেন, খারাপ ভাবে নেবেন না। আপনি যদি ভালো ফোন কিনেন না, তো আপনার মালিক ভাববে শালা চুরি করেছে পয়সা, পাক্কা চুরি করেছে, নাহলে এত ভালো এত বড় ফোনটা হলো কি করে?
আমার রোজগার কম আর ড্রাইভারের রোজগার বেশি, মানে নিশ্চয়ই ইনি গাড়ির পয়সা মারে। কন্ট্রাক্টর যতই ইমানদারি হোক, মালিক কিন্তু ওনাকে চোরেই পাবে। হ্যাঁ না? তো স্যার আমার কি বলবো, ইনকাম ছিল কিন্তু মান সম্মান বলে কোনো জিনিস নাই। লোকের এমনও সময় গেছে গ্রামের সাইডে বরযাত্রীর জন্য এই গাড়িটা ভাড়া নিয়ে গেছে, আমি বরযাত্রীর জন্য। তো বরযাত্রী গেছি নিয়ে লোকের বাড়িতে, বরযাত্রীর প্রতিটা লোক এমন কি যারা বাজনা বাজায়, যাদেরকে আমাদের ল্যাঙ্গুয়েজে যাদেরকে আমরা ডম বলি, যারা বাজনা বাজায় তাদেরকেও এক গ্লাস করে শরবত, একটা করে প্যাকেটের নাস্তা, ড্রাইভারকে খুঁজে নেই শুদ্ধ কোথায় আছে। ড্রাইভার গাছ তোলে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কেউ দেখতে যায় না ড্রাইভার খাইছে কিনা, বাঁচিয়ে আছে না মরে গেছে। মালিককে ফোন করে বলতে হয়, দাদা খবর লে রে বাবা, বাঁচিয়ে আছি আমি। তখন বলে আসো আসো খাই লিবে। তো জীবনে ইজ্জত বলে কোনো জিনিস ছিল নাই। আর আমার এই পছন্দ নয় বস, আমি চাইটুকু ভালোভাবে বাঁচতে, কষ্ট করতে কষ্ট করবো, কিন্তু ইমানদারির রুটি চাই। তো বিশ্বাস করুন এই কাজটা আমি ছাড়ে দিই। এই কাজটা ছেড়ে আমি ভাবলাম নিজের স্বাধীন ব্যবসা করা খুব ভালো। আপনাদের কি মনে হয়, স্বাধীন ব্যবসা করা ভালো না লোকের আন্ডারে কাজ করা ভালো? বস আমার কথাটা আপনার তিতা লাগতে পারে, কিন্তু একটা কথা বলি, কাজ যদি আপনি পরের আন্ডারে করেন, চাকরি যতই বড় হোক, হয়তো আপনার এই কথাটা তিতা লাগতে পারে, চাকরি যতই বড় হোক আপনাকে কারো আন্ডারে গোলামি করতে হবে। চাকরি যতই বড় পোস্টে থাকুন, আপনাকে কারো না কারো নিচেই কাজ করতে হবে। এইখানে আপনি কোনো একটা বড় অফিসার হন, তো আপনাকে তার উপরের অফিসারের আন্ডারে কাজ করতে হবে, গেছে না? তো চাকরি যতই বড় হোক আপনি স্বাধীনভাবে বাঁচতে পারবেন না, কিন্তু ব্যবসা যতই ছোট হোক আপনি সেই ব্যবসার মালিক হয়ে বাঁচতে পারবেন। এই কথাটা আমার মাথায় হিট করে যে আমাকে ব্যবসা করতে হবে। তো আমরা গরিব মানুষ, আমরা ব্যবসা করবো বললে কি করে করি? ব্যবসা কোথায় পাবো? চলবে কি না চলবে গ্যারান্টি আছে? তো আমি একটা ছোটখাটো ব্যবসা শুরু করলাম, নিজস্ব ব্যবসা, কম পুঁজির ব্যবসা। কিছু বালতি কিনলাম, বালতি মানে বুঝেন, গামলা বালতি কিনলাম, হাতা কিনলাম, চাটু কিনলাম, আর কিছুগুলো আমাদের পাড়ার ছেলেকে রেডি করলাম, ভাই আমি একটা ক্যাটারিং শুরু করব, তোরা কাজ করবি, যেদিন কাজ সেদিন 200, কাজ না থাকলে সবাই করে। তো আমি ক্যাটারিং এর ব্যবসা শুরু করলাম নিজস্ব, যেহেতু আমাদের খানদানি একটা ব্যবসা আছে, খানদানের সবাই আমাদের রান্নার কাজ করে, আমাদের সবাই খানদানের রান্নার কাজ করে, লোকের বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়িতে রান্না করি, আমার জেঠু, মেজো জেঠু, ছোট কাকু সবাই রান্নার কাজ করে। তা আমিও রান্নার কাজটাকে সঙ্গে রেখে একটা ক্যাটারিং এর ব্যবসা শুরু করলাম, জিআইসি, গ্রেট ইন্ডিয়ান ক্যাটারার, লোকের বিয়ে বাড়িতে খাবার দিয়া আর লোকের বিয়ে বাড়িতে রান্না করা। এই কাজটা শুরু করলাম 2006 সালে, আর 2006 থেকে চলতে 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 2011, কিন্তু জীবনে উন্নতি হয়নি। রোজগার হয়েছে, খরচা হয়েছে, রোজগার খরচা, ইনকাম খরচা, ইনকাম খরচা, বড় লোক হতে পারেনি। স্যার আমি আমার লাইফে 2001 থেকে রোজগার শুরু করেছি, 2011 অবধি যদি বলা যায় তো 10 বছর কাজ করেছি কন্টিনিউয়াসলি, আর 10 বছর বিভিন্ন রকমের কাজ করে আমি বড় লোক হতে পারিনি। আমার কথাটা জানি না আপনি কোথা থেকে নিচ্ছেন, একবার আপনি অন্তর আত্মা থেকে ভাবুন তো, আপনি বিগত 10 বছর কাজ করে কি কি করেছেন, আমাকে বলার দরকার নেই, আপনি নিজেকে কোশ্চেন করুন, আপনি বিগত 10 বছর কাজ করে আজকে আপনার বাড়িতে ব্যাংক ব্যালেন্স কত? যদি হতে পারে আপনার বাড়িতে কোনো একজনের দুটো কিডনিতে কোনো প্রবলেম হয়ে যায় আর অপারেশনের জন্য 2 লাখ লাগে, আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো 2 লাখ টাকা বার করার সবার আমাদের ক্ষমতা আছে? তাহলে আমরা কি করেছি? কিছু করে নিয়েছি। তো এই কথাটা মাথায় ঢোকার পরে ক্যাটারিং এর ব্যবসা শুরু করে 2011 তক চলছে। আমি তখনও জীবনে বড় হতে পারে না, নিজস্ব না বাড়ি আছে না গাড়ি আছে, কিচ্ছু নাই, রোজগার করি, সংসার চলে যাচ্ছে। 2011 সালে আমার বিয়ে হয়, এই যে দেখতে পাচ্ছেন আমার ম্যারেজ হয় 2011 সালে। এই যে এটা আমার ওয়াইফ আর এটা আমার বোন, আমাদের দুজনের, আমার আর আমার বোনের বিয়ে একটা দিনের, মানে আমার যেদিন রিসেপশন বউ ভাত সেই দিন আমার বোনের বিয়ে। কেন জানেন? কারণ আমরা গ্রামের মানুষ, সব সময় ভাবি 2টা টাকা বাঁচবে কি করে। আমি যদি 1 মাস আগে বিয়ে করি আর 1 মাস পরে আমার বোনের বিয়ে হয়, তো 2বার ভোজ করতে হবে, 2বার প্যান্ডেল করতে হবে, 2বার রান্নার মিস্ত্রি ডাকতে হবে, গেছে না? শুধু ওটাই নয় ম্যাডাম, আপনাকে 2বার ডাকলে আপনাকে তো 2বার গিফট দিতে হবে। তো না ভাই, একসঙ্গে লেঠা চুকাই দিই, একসঙ্গে সব বেচ শেষ, আমাদেরও খরচা কম, আপনারও খরচা কম, গেছে না? তো সিম্পল এই ভাবনা চিন্তা করে 2011 সালে আমার বিয়ে হয়। আর বিয়ের পরের থেকে আমি আর আমার বাড়িতে থাকতে পারিনি, আমি আর আমার বাড়িতে থাকতাম না, আমার বাবার বাড়িতে আমি আর থাকতাম না। কেন জানেন? কারণ আমার বাড়ির অবস্থা খুব খারাপ, ছোট্ট একটা রুম, পোয়ালের ঘর, ছোট্ট একটা পোয়ালের ঘরে মা বাবা ভাই বোন আমি আর আমার বউ সবাই থাকা সম্ভব না। তখন আমি বাধ্য অবস্থায় একটা ভাড়ার ঘরে চলে যাই, যে আমাদের খাওয়া দাওয়া একসঙ্গেই, বাট থাকার জন্য ভিনু। তখন আমি এই ঘরটায় ভাড়া থাকতাম, এটা হচ্ছে আমাদের ভাড়ার ঘর, অ্যাডভেস্টারের ঘর। আমাদের বাড়ির সামনেই এই ঘরটা আছে। একটা লোকের রান্নাঘর, একটা অন্য লোকের রান্নাঘরটাকে আমি ভাড়ায় নিয়েছিলাম, জানেন কেন? কম পয়সায় হবে।
2500 টাকা দিলেই বাথরুমওয়ালা ঘর পাওয়া যাবে, একতলা ঘর পাওয়া যায়। কিন্তু এই ঘরটায় যেহেতু 1000 টাকা লাগে, তাই আমি এই ঘরটায় থাকতাম, কারণ সস্তার মধ্যে বাঁচতে হবে। বিশ্বাস করুন, এইখানে এই অবস্থায় জীবন চলতেছিল, ভাড়া ঘর। 2012 সালে আমার মেয়ের জন্ম হয়, 1 বছর পরে আমার মেয়ের জন্ম হয়। আর সেই দিন আমার জীবনে কি বলবো, সব থেকে বড় একটা বাধা, সব থেকে দুঃখের দিন সেই দিন গেছে। আমার বউ হাসপাতালে ভর্তি, আমাকে শ্বশুর ঘর থেকে ফোন করছে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তুমি আসো। কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমার এখানে পয়সা নেই। আমি পরের দিন গেছি। কম ভাড়ায় যেতে গেলে ট্রেন দেখতে হবে, রিজার্ভ গাড়ি করলে অনেক পয়সা লাগে, এসে না? তো কম ভাড়ায় ওই একটা লোকাল ট্রেন ধরার অপেক্ষায় একদিন পরে আমি গেছি। যাওয়ার পরে হাসপাতালে যাই, দেখছি আমার মেয়ের জন্ম হয়েছে। মানে সেদিন আমার চোখের জল এসে গেছিলো। কারণ একটাই কারণ, আমি জন্মের সময় আমি হাসপাতালে থাকিনি। আমার পকেটে 200 টাকা পয়সা নেই, কাউকে মিস্ত্রি খাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। তো এইরকম দিনে আমি একটা সিদ্ধান্ত নিই যে আমি ক্যাটারিংয়ের কাজ করে, রান্নার কাজ করে, গাড়ির কাজ করে জীবনে নিজের উন্নতি করতে পারি না। কিন্তু যে বাচ্চাটার জন্ম হয়েছে তাকে আমি নষ্ট হতে দেবো না। যে বাচ্চাটাকে জন্ম দিয়েছি তাকে আমি ভালো জায়গায় পড়াবো, তাকে আমি ভালো খাওয়াবো, তাকে ভালো পড়াবো। এই একটা সিদ্ধান্ত নিই 2012 সালে। আর 2012 থেকে খুঁজতেই ছিলাম কোনো একটা ভালো কাজ। অনেকবার অনেক জায়গায় গেছি, কিন্তু ভালো কাজ পাই নাই। টাটা টিস্কো কোম্পানিতে গেছি, টিস্কো কোম্পানিতে ভালো কাজ পাই নাই। ক্যান্টিনে পাইছিলাম মাসে 12-13 হাজার টাকা বেতন, কিন্তু মানে কাজ খাটালি অনেক বেশি। তা আমি ওই কাজ করে নাই। আমি অনেক কাজ দেখেছি, কিন্তু কোনো কাজ আর করে নাই, কারণ আমার একটা স্বপ্ন ছিল বড় কিছু করব। 2013 সালে আমাকে কোনো একজন ব্যক্তি এরকম মিটিংয়ে নিয়ে আসা, বস করায়। আর আমি ওই মিটিংয়ে বসে বসে ভাবনা চিন্তা করলাম, ইয়ার থেকে বড় পৃথিবীতে আর কাজ হয় না। গেছে না? যে কাজটাই আপনার সঙ্গে যদি 5টা লোক কাজ করে, তার মানে আপনি ভালো কাজ করেন। গেছে না? মনে করুন আমি একটা মিষ্টি দোকান করি, আর আমি একাই করি, আমার কোনো লেবার নেই। আমি এই চা বানাচ্ছি, আমি এই সিঙ্গাড়া বানাচ্ছি, আমি আপনাকে খাওয়াচ্ছি। আর মনে করুন দাদা, কাজল দা, মনে করুন আপনি একটা মিষ্টি দোকান করেন, আপনার এখানে 5টা লেবার কাজ করে। তো কার দোকানটা বড়, আপনারটা না আমারটা? যার দোকানে 5টা লেবার কাজ করে তার দোকানটা বড়। এবারে কাজলদারটাই 5টা লেবার কাজ করে, ইনারটাই মনে করুন আপনার দোকানে 100 লেবার কাজ করে। এবারে বলুন কার দোকানটা বড়? ইনার দোকান। তো কারো দোকানে যদি 10,000 লোক কাজ করে, দোকান না, উনি তো ফ্যাক্টরি। তো বস, আমি এইখানে বসে বসে শুনেছিলাম যে আমার আন্ডারে আজ 10,000 লোক কাজ করে। কেউ বলেছে আর 10,000 লোক কাজ করে ইনার আন্ডারে, তাহলে বিশাল বড় বিজনেস। আমি শুরু করলাম 2013-তে ওনার ওই কথাটা শুনে। আর আজকে আমার নিচে 12,000 উপর লোক কাজ করে। আজকে আমার টিম 12,000 প্লাস। আজকে এই লাইফে 2013-তে আমি এই অপরচুনিটি পাই, মাই লাইফস্টাইল ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি। 2013 থেকে শুরুয়াত করে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি মাই লাইফস্টাইল মার্কেটিং গ্রুপ প্রাইভেট লিমিটেড। তারপরের থেকে জীবনে ইউটার্ন, তারপরের থেকে জীবনের চিন্তা ভাবনা শেষ ধীরে ধীরে হয়েছে। প্রথমে রোজগার হয় নাই। আপনারা মনে করবেন না আজকে আমি ফর্মটা ফিল আপ করবো, কালকে সকালবেলায় 2000 টাকার চেক আসবে। আপনি এটা মনে করবেন না আমি আজকে বিজনেসটা স্টার্ট করবো, কালকে সকালবেলায় আপনার বাড়ির দুয়ারে অল্টো গাড়ি আসবে। নো, সম্ভব নয়। আমি আমাদের পাড়ায় দেখেছি, আমি যে স্কুলটায় পড়াশোনা করেছি ওই স্কুলের মাস্টার একটা স্কুলে 30 বছর চাকরি করেছে। 30 বছর পরে উনি মোটর সাইকেলে আসা যাওয়া করে গাড়ি কিনতে পারেনি। আমার কথাটা খারাপভাবে কেউ নেবেন না। তাহলে আপনি বলেন স্যার আমাদের পাড়ায় তো একটা মাস্টার কিনেছে, আরে ইয়ার লোনে কিনেছে, উনিও টেনশনে থাকে। এসে না সিম্পল ভাবে স্যার, তাহলে একটা মানুষ 15 বছর 20 বছর কাজ করে নিয়ে গাড়ি কেনার স্বপ্ন ফট করে দেখতে পারে না, যদিও দেখে অনেক কষ্ট করতে হয়। এসে না জিজ্ঞাসা করবেন গাড়িটা কিনে 3 টাকা দিয়ে রাখে, 20 বছর বিকবো নাই, কারণ বহু দাম নিয়েছে। এসে না 4 বছর 3 বছর পর পর গাড়ি পাল্টাবে, লোকের খারাপ হলে লোক জামা পাল্টাতে পারে না 4 বছর পরে। এমন অবস্থা আজকে অবস্থা চলছে। আজ 2013 পরে আমি আমার জীবনে এমন একটা পরিবর্তন নিয়ে আসছি স্যার, ভাবতে পারবেন না। সেই ব্যবসা থেকে লাইফে উন্নতি কিভাবে হয়েছে। 2013 সালে শুরুয়াত করি, সাইকেল নিয়ে আমার বিজনেস শুরু হয়েছিল। স্টার্ট সাইকেল নিয়ে, গাড়ি ছিল না। ধীরে ধীরে 1টা 2টা 3টা বাইক, ধীরে ধীরে প্রথম বাইক পালসার, সেকেন্ড ইভেঞ্জার, থার্ড রয়্যাল এনফিল্ড, 3টা মোটরসাইকেল কিনলাম এই কাজ করে। একটা একটা করে 3টা 4 চাকা গাড়ি, প্রথম গাড়ি সুইফট ডিজায়ার, সেকেন্ড গাড়ি ড্রাইভার এন্ড থার্ড গাড়ি মহিন্দ্রা থার। বাইরে দাঁড়ায় আছে বস, আজকে 20 লাখ টাকার গাড়ি চড়ি। আমার অকাত ছিল না এই 20 লাখ টাকার গাড়ি কেনার, কারণ এই কোম্পানি আজকে আমাকে এনাফ ইনকাম দেয়, অনেক টাকা রোজগার দেয়। এত টাকা রোজগার দেয়, ভাবতে হয় যে এত টাকা করবো কি, খায় ভরে দেওয়া যায়? বলুন আপনি আমাকে বলুন, যদি প্রত্যেক মাসে 2.5-3 লাখ টাকা আসে তো খায় শেষ করতে পারবেন? প্রত্যেক মাসে 28 দিন ছাড়া 28 দিনের মধ্যে 2.5 থেকে 3 লাখ টাকা আসছে।
আপনি শেষ করতে পারবেন খায়ে? তো অটোমেটিকলি আপনার স্বপ্ন ক্রিয়েট হয়, অটোমেটিকলি আপনার ভাবনা চিন্তায় পরিবর্তন হবে যে আমাকে গাড়ি কিনতে হবে। এবার একটা গাড়ি হয়েছে, আরো প্রচুর টাকা আসছে, তো মনে হবে না আরেকটা গাড়ি কিনি। তো আর আমার জীবনে অনেক শখ। অ্যাকচুয়ালি আমি, আমার বাবা, আমার জেঠু, আমার দাদু জীবনে কোনদিন গাড়ি কিনতে পারে নাই। আমার শখ যে সালা সব থেকে দামি গাড়ি আমাদের গ্রামের আমি কিনবো, এই শখটা আমার আছে। তাই আমি 2027-28-28-এ আমি এই কোম্পানি থেকে BMW মার্সিডিজ গাড়ি কিনবো প্ল্যানিং করেছি। চলছে তো স্যার লাইফ। ভাড়া বাড়িতে থাকতাম, আজকে ভাড়ার বাড়ি থেকে উন্নতি করে আজ এই যে দুতলা বাড়ি দেখছেন, ঘরে হনুমানজির মন্দির আছে, আমার বাড়ির ভিতরে হনুমানজির মন্দির আছে। এই যে রয়্যাল এনফিল্ড আমার দেখতে পাচ্ছেন, দুতলা বাড়ি, কাজ চলছে। স্যার দুতলা বাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে, বাড়িটা এইটা দেখতে পাবেন, সেম টু সেম চলছে কাজ। একটা লোকের বাড়িতে কাজ করা, জুতা দোকানে কাজ করা লোক আজ 1-1.5 কোটি টাকার ঘর বানাবার প্ল্যানিং চলেছে। 80 লাখ অলরেডি খরচা হয়ে গেছে। বাড়ির কাজ চলছে, এই যে দেখুন বাড়ির কাজ চলছে, দুতলার উপরের যে ডিজাইনের কাজ চলছে। আপনারা ভালো করে গড় করুন, এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সেম টু সেম ডিজাইন চলছে। একটা পুঁয়ালার ঘরে থাকা জন্ম হয়েছে, পুঁয়ালার ঘরে, কিন্তু আজকে জীবন পরিবর্তন কি করে হলো শুনতে চান? শুনতে চান? 2013 সালে আপনার মতন আমি আসছিলাম, আজ আপনি 2025 আসছেন, আমি 2013 আসছিলাম। অনেক লোক মিটিংটা দেখার পর বাড়ি চলে গেছে, যাই বলছে আমি ঘরে যাই বুঝে করে বলবো। অনেক লোক মিটিংটা দেখার পর বলেছে আমি কি করতে পারবো। অনেক লোক বলেছে এটা কি চলতে পারে, এটা চলতে পারে না। এই সকল বিজনেস ফালতু বিজনেস। কিন্তু আমি কোনো কিছু না বলে আমি বিজনেসটা শুরু করেছি। আমার মনে অনেক কোশ্চেন ছিল, আমি পয়সা কোথায় পাবো, আমার এখানে টাকা নাই, আমি কিভাবে টাকা জোগাড় করতে পারি। একটা গরিব লোক কোথা থেকে পায় এত টাকা বিজনেস শুরু করতে। আজকে যাই হোক 10,000 টাকার মাল কিনতে হবে একটা আইডি বানাতে গেলে। তা আমি যে 10,000 টাকা দেবো সেটার মাল অবশ্যই পাবো, কিন্তু পাবো কোথায় টাকাটা? গরিব লোক তো। বিশ্বাস করুন, ধার নিয়ে 2013 সালে লাইফ শুরু করেছিলাম, আর ওই একবার ধারের টাকায় আজ আমার জীবন পরিবর্তন হয়েছে। একবার শুধু একটা সিদ্ধান্তে, আমার একটা সিদ্ধান্তে আমার জীবন পরিবর্তন হয়েছে। আজকে আপনার একটা সিদ্ধান্তে আপনারও জীবন পরিবর্তন হবে। আজকে এই বিজনেস শুধু টাকা দেয় না স্যার। আজ আমার মা বাবাকে দেখুন, আজ আমার মা বাবাকে আমি পুরুলিয়ার আকাশ সরোবর হোটেল, আমাদের অযোধ্যা পাহাড়, ভালো ভালো রিসোর্ট হোটেলে নিয়ে যাই। বাবাকে কোথাও নিয়ে যাবার আছে, চলো ঘুরতে যাবো আজকে। স্যার যে মা বাবা আমাকে জন্ম দিয়েছে তাদেরকে যদি একটু তাদের স্বপ্ন পূর্ণ না করতে পারেন তো আমার জন্মটা বেকার। খারাপ ভাবে নেবেন না। আজকে সিম্পল ভাবে আপনাকে এই কথাটা আমি একটু বোঝাবার চেষ্টা করবো। স্যার পৃথিবীতে 100 কোটি জীব জন্ম নেয়। কি স্যার? পৃথিবীতে অনেক রকম জীব জন্ম নেয়, গরু ছাগল পোকামাকড় থেকে সবাই। কিন্তু এই সব জীবের থেকে একটা জীব হচ্ছে অন্যতম জীব, তার নাম হচ্ছে মানুষ। যার মধ্যে মানযুক্ত হুঁশ থাকে তাকে বলা হয় মানুষ। জানো, যে মানুষ 4 বার কোনো কিছু করার আগে ভাবে, যে মানুষ চিন্তা ভাবনা করে সব কিছুর আগে, যে আমি যে বাচ্চাটাকে জন্ম দিচ্ছি তাকে কি মানুষ করতে পারবো, তবেই জন্ম দেবো, নাহলে দেবো না। জানো স্যার একবার ভাবে দেখুন, সত্যিকারের যদি আমি নিজেকে মানুষ মনে করি, তাহলে আমার মা বাবা যে আমাকে পেটে ধারণ করেছে, যে মা, তাকে আমি বড় হয়ে 3 বার খাইতে দিতে না যদি পারি, তাহলে আমি কোন ধরনের মানুষ? আজকে আপনাদের দুর্গাপুর, বাঁকুড়া এরিয়ায় প্রচুর বাড়িতে আপনি দেখতে পাবেন নিজের মাকে 2 বার খাইতে দেয় না, মারপিট করে। হ্যাঁ না? এমনও কি বৃদ্ধাশ্রমে তুলে পাঠায় দেয় না। আমাদের গ্রাম দিকে যদিও বৃদ্ধাশ্রম নাই, শহরে আছে। আমাদের গ্রামে হচ্ছে খাইতে দেবো না, মারপিট করবো, আপনি মরে যাবেন, টেনশন শেষ। আজকে এমন পরিবার হয়ে গেছে না স্যার, 2 ভাইয়ে টানাটানি চলে, কে মাকে খাইতে দিবে, কে বাবাকে খাইতে দিবে। স্যার আপনার বাবা আর আপনার মা, আমার বাবা আর আমার মা আমাকে জন্ম দিয়েছে কি স্বপ্ন দেখে? আমি বড় হয়ে তাদেরকে মহেন্দ্রা থারে ঘোরাবো, ওই স্বপ্নটা আমার বাবা দেখে না। আমি বড় হয়ে আমার বাবাকে এরোপ্লেনে চাপাবো, সেই স্বপ্নটা আমার বাবা দেখে না। আমার বাবা একটা স্বপ্ন দেখেছিল, যে আমি যে ছেলেটা, যে সন্তানকে জন্ম দিয়েছি, বড় হয়ে ইনি যেন আমার বুড়ান্তিকালে 3 বার খাইতে দেয়। জানো, উনি স্বপ্ন দেখেছিল আমার মা, যে আমার বুড়ান্তিকালে যেন আমাকে একটু থাকার জন্য জায়গা দেয়। এই ছোট্ট একটা স্বপ্ন দেখা মা বাবা অবরোধ করেছে। আজ আমরা নিজেরা অনেকে আছি মা বাবাকে 2 বার খাইতে দিনে, থাকতে দিনে নিজের ঘরে, নিজের বাড়িতে সবকিছু। মা বাবাকে ভাঙি একটা কাঁচের বোতলের মতো রেখেছে। আমাদের বাড়িতে কাঁচের বোতল ভাঙে গেলে কোথায় রাখি ভাই? একটা কাঁচের বোতল আপনার ভাঙে গেলে আপনি কোথায় রাখবেন? বাড়ির কোণাতে, ডাস্টবিনে। তা আমরা আমার মা বাবাকে, গার্জেনকে ওই ডাস্টবিনে, বাড়ির কোণাতে একটা কোণে খাইট দিয়েছি, এখানে শুয়ে থাকো, যা বাঁচবে সেগুলা দিয়ে দেবো। মানে এখন আপনার মা বাবা আপনার বোঝ হয়ে গেছে। খারাপভাবে নেবেন না স্যার, তাহলে আমার মধ্যে মানুষত্বতা গেল কোথায়? বাস্তবিক যদি মানুষ রূপে জন্ম নিয়েছে না, তো যে মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, যাকে যে বাচ্চার আপনি জন্ম দিয়েছেন, তাদের পরবরিশ করা, তাদেরকে দেখা আপনার দায়িত্ব। ইয়েছে না?
আর তাদেরকে দেখার জন্য, তাদেরকে খাওয়ার জন্য একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে টাকা। আজ গোপাল স্যার টাকা রোজগার করে আজ বাবা ঘরে সুখে আছে, যাই দেখে আসবেন একবার। আমি গেছি, গোপাল স্যারের বাবা সারাদিন কৃষ্ণ ঠাকুরের পূজা করে, ওনার মা সারাদিন আরামসে এসি রুমে ঘুমায়, কোনো টেনশন নেই, কারণ গোপাল স্যার টাকা রোজগার করে। যদি গোপাল স্যার টাকা রোজগার না করতো না, গোপাল স্যারের মায়ও শায়দ একদিন মেজো ভাইয়ের ঘরে, একদিন ছোট ভাইয়ের ঘরে ঘুরতো। আজ আমি পয়সা রোজগার করি, আপনি যাই দেখে আসুন, আমার মা বাবা সুখে আছে, গোটা দিন টিভি দেখছে, কোনো কাজ করতে হয় না। আপনিও পারবেন আপনার মা বাবাকে খাওয়াতে যদি আপনার রোজগার বাড়ে। ইয়েস এনো? আপনিও পারবেন আপনার মা বাবাকে ভালো গাড়িতে ঘুরাইতে, এরকম ভালো ভালো জায়গায় নিয়ে যেতে, যদি আপনার টাকা ইনকাম হয়। 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা রোজগার হবে কি না বস? যদি মা বাবাকে ভালো খাওয়াতে হয় তো মাসে 1 লাখ টাকা রোজগার আপনাকে ভাবতে হবে। 1 লাখ টাকা আমাকে পার মান্থ রোজগার করতে হবে। স্যার এটার জন্য 5 বছর টাইম লাগবে। 5টা বছর কি আপনাদের কাছে আছে? আমি জিজ্ঞাসা করছি, যদি 5 বছর পরেই হয় আর প্রত্যেক মাসে 1 লাখ হয় তো কি অসুবিধা আছে? আপনি এই কোম্পানিটা না করলে সারা জীবনে কোনোদিন 1 লাখ পাবেন না, মরে গেলে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন না। কিন্তু এই কোম্পানিতে সারা জীবন না, 5 বছর পর আপনার প্রত্যেক মাসে 1 লাখ টাকার উপর রোজগার হবে। তার জন্য আপনাকে 5টা বছর কাটতে হবে। আর ইউ রেডি? আপনি কি 5টা বছর দিতে প্রস্তুত আছেন? আজকে আপনার ছেলে, আপনার মেয়ে 3 বছর কলেজে দিয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছর পড়াশোনা করে ক টাকা ইনকাম হয়েছে আমি জানি না, চাকরির গ্যারান্টি কতটা আমি জানি না। 3 বছর পড়াশোনা করে আমার পাড়াতে অনেক কলেজের ছেলে বেকার ঘুরে বলে, 3 বছর পর 3 বছর কলেজের কোর্স করার পরে এমনও ইঞ্জিনিয়ার আছে পড়াশোনা করে আজকে আমাদের গাঁয়ে টোটো চালায়, বাড়ি বাড়ি টিউশন করায় 200 টাকা ইনকামের জন্য। তাহলে লোক 3 বছর 5 বছর কলেজে দেয় শুধু কেবলমাত্র চাকরি পাওয়ার আশায়। আর আপনি যদি মাই লাইফটাকে কলেজ ভাবে নিতে পারেন আর সামনের 5টা বছর পড়ে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার প্রত্যেক মাসে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা আসবে স্যার এই ব্যবসায়। আজকে শুধু নিজের না, আজকে আমার যদি কথা বলি স্যার, আজকে থাইল্যান্ড ট্যুর, 2বার এই কোম্পানিতে কাজ করে 2বার থাইল্যান্ড গেছি। সিঙ্গাপুর অ্যাচিভার, জীবনে ভাবতে পারেন সিঙ্গাপুর অ্যাচিভ করছি, সিঙ্গাপুর যাব। আজ আমার মতন ছেলের ক্ষমতা ছিল না, আজকে বহু জায়গা ঘুরছি। আজ মাসের শেষে সরকারকে যত টাকা ট্যাক্স দিন, আমাদের যে দেবাশিস দা ভিডিও বানাচ্ছে ওনাকে জিজ্ঞাসা করুন, এই প্রত্যেকটা ভিডিও আপনি ইউটিউবে পাবেন। আমি যা বলছি সব ইউটিউবে পাবেন, টেনশন নাই। আজকে আমি যত টাকা সরকারকে ট্যাক্স দিই, জিএসটি, খারাপ ভাবে নেবেন না, হতে পারে এখানে অনেক লোক আছে ওই রোজগারটা আপনি করেন না। প্রত্যেক মাসে আপনি আসুন, আপনাকে আমি দেখাচ্ছি, প্রত্যেক মাসে সরকারকে আমি জিএসটি মোটামুটি অন অ্যাভারেজ 50,000, 50,000 টাকা মতন পার মান্থ সরকারকে দিই। সরকারকে আমার জিএসটি আর ইনকাম ট্যাক্স দিয়ে আমি 50 পারও হয়ে যায়, কোনো কোনো মাসে 60-70ও হয়ে যায়, কিন্তু 50,000 টাকার নিচে কোনোদিন জিএসটি ভরে নেই। আজকে স্যার আমার কি ক্ষমতা ছিল, আমি 50,000 টাকার কাজ করার যোগ্যতা নয়, কিন্তু আজ 50,000 টাকা জিএসটি ভরি, শুধু একটা সিদ্ধান্ত। ইয়েস এনো? এইবারে আপনি ভাবুন, আজকে এই যে বিজনেসটা, এলা সব আমার ফাইল ছিল, যাই হোক এলইডির জন্য দেখাচ্ছে না আপনাকে, আমি এই যে টিডিএস ফাইল, এলা সব ইনকাম ট্যাক্স ফাইল, জিএসটি ফাইল সব দেখাতাম, প্রতিটা ইনকাম কত টাকা ছিল স্যার, সমস্ত জিএসটি সার্টিফিকেট। আর ইউ রেডি? আমরা কি জীবনে কিছু করতে চাই? হ্যালো, আমরা জীবনে কিছু করতে চাই স্যার? আপনাকে একটা সিদ্ধান্ত নিতে, একটা ছোট্ট সিদ্ধান্ত। যারা আজকে প্রথমবার এই হলে আসছেন, আজকের মিটিংয়ে যারা প্রথমবার আসছেন, আমি আপনাদেরকে 2-4টা কোশ্চেন করার উদ্দেশ্য দেবো, টেনশন নেই, কোশ্চেন আপনারা করতেই পারেন। তার আগে আমি 2-4টা কোশ্চেন আপনাকেও করবো। ইয়েস এনো? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনি আমাদের কোম্পানি এখনো জয়েন করেন নাই, আমাদের বিজনেসটা শুরু করেন নাই, কিন্তু আপনি কি আপনার বাড়িতে প্রতিদিন প্রোডাক্ট ব্যবহার করেন? সবাই এমন ভাবে তাকাচ্ছেন মনে হচ্ছে আমি ভুল বললাম। আমি কি বোম ব্যবহার করে বললাম? এমন ভাবে ম্যাডাম সবাই তাকাচ্ছে, আমি যেন ভাবছি আমি বোম বানাতে বললাম, যে বাড়িতে সবাই বোম বানান। আপনি কি টুথপেস্ট ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন, শ্যাম্পু ব্যবহার করেন? তো এই বাজার থেকে যত রকম কোম্পানির আপনার টুথপেস্ট, সাবান, শ্যাম্পু কিনেন, তাতে কি আপনার কোনোদিন জীবনে রোজগার আছে? স্যার ঘরের থেকে ওই টুথপেস্টটাকে বার করে আর আপনি যদি এমআই লাইফস্টাইলের এলিমেন্টের পেস্টকে নিতে পারেন, অনিয়নের পেস্টকে নিতে পারেন, এই সাবান, এই শ্যাম্পু নিতে পারেন, তাহলে আপনার বাড়িতে গাড়ি আসবে। প্রবলেম কি আছে? প্রোডাক্ট কিনলে যদি জীবন পরিবর্তন হয়, তাহলে প্রোডাক্ট কেনাটা কি অন্যায়? অনেক লোক আপনার পাড়াতে আছে যারা কি বলে জানেন, কিছু লোক আমাদের পুরুলিয়ার ল্যাঙ্গুয়েজে এটা বলে, আমি জানি না আপনাদের দুর্গাপুরে বলে কি না, যে এগুলা চিটিং বাজির কাজ। লোককে মাল বিকতে হয়, লোককে বলতে হয় এ ফালতু কাজ,
এই সকল বেকার কাজ। দাদা যদি প্রোডাক্ট বিকা চিটিং বাজি হয়, তাহলে আপনাকে আমি কোশ্চেন করি, টাটা কোম্পানি যে প্রোডাক্টগুলো বানায় সেগুলা কি করে? টাটা কোম্পানি যে প্রোডাক্ট বানায়, টাটা নামক কি করে? উনি বিক্রি করে কি ঘরে সব খায়? তাহলে টাটা কোম্পানির মালিক আজকে তার প্রোডাক্ট মার্কেটে বিক্রি করাচ্ছে। আজ মুকেশ আম্বানি তার প্রোডাক্ট মার্কেটে জিও বিক্রি করাচ্ছে। আজকে আপনার পাড়াতে রাশন দোকান প্রোডাক্ট বিক্রি করে, আপনার পাড়াতে কাপড় দোকানওয়ালা প্রোডাক্ট বিক্রি করে, আপনার পাড়াতে সোনা দোকানদার প্রোডাক্ট বিক্রি করে, আমরা প্রোডাক্ট বিক্রি করি। প্রোডাক্ট লোককে বোঝায়। প্রোডাক্ট বিকা যদি চিটিংবাজি হয়, তো পৃথিবীর কোন লোকটা চিটিংবাজি হয় আপনি আমাকে বোঝান। কেউ মাল বিক্রি করেন? হ্যাঁ স্যার, আমি তো টিচার, আমি বিক্রি করি। খারাপ ভাবে নেবেন না, আপনিও শিক্ষাটা বিক্রি করেন পয়সার বিনিময়ে। ইয়েস নো? তো স্যার যদি চিটিংবাজি হয়, তো প্রত্যেকটা লোক চিটিংবাজ। আমি জানি না প্রোডাক্ট বিক্রিটা কি করে চিটিংবাজি। লোক বলে দেয় স্যার খারাপ জিনিস, কিসে খারাপ বুঝান? আজ প্রোডাক্ট বিক্রি করে যদি মহিন্দ্রা থার আছে তোলার জন্য, যদি আমার টিমে 35টা কার চিবার হয়, আমি আমার টিমের লেডিস 6 জনকে গাড়ি কিনেছি, 6টা মহিলাকে। আজ আমি প্রোডাক্ট ব্যবহার করাই, আমার টিমের 35 জনকে 4 টাকা গাড়ি করাই। আজ আমার টিমে প্রোডাক্ট বিক্রি করাই, লোকের সিভিক পুলিশ চাকরি ছাড়া দিয়েছি। সালা আমার কোম্পানিতে এসে কাজ করছে ফুল টাইম, মাসে 1.5 লাখ 2 লাখ টাকা রোজগার পাই। কি খারাপ করেছি বস? প্রোডাক্ট বিকা খারাপ। আরে ইয়ার লোক, আমরা সামান বিকি, লোক তো পয়সার জন্য নিজের ইমান বিকে। ইমান মানে বুঝি তো বস কাজলদা? ইজ্জত। লোক পয়সার জন্য লোকের ইজ্জত বিকে, আমরা তো সামান বিকি। স্যার লোক ইমান বিকতে পারে, আমরা সামান বিকাটা যদি খারাপ হয়, তাহলে ইমান বিকাটা ভালো? কোনোদিন না। একটা সিদ্ধান্ত আপনার পরিবার চেঞ্জ হতে পারে, আপনার ঘরের থাকা খাওয়া সব চেঞ্জ হতে পারে, আপনার জীবনীটা চেঞ্জ হতে পারে একটা সিদ্ধান্ত। অনেক লোক বলে স্যার কিছুদিন দেখলি, আর কতদিন দেখবেন দাদা? এই তো দেখতে দেখতে 40 পার হয়েছে। এই তো কদিন আগে বৃহস্পতিবার দিন আমাদের এয়ার ইন্ডিয়ার একটা প্লেন ক্রাশ হয়ে 242 জন মারা গেছে। তো আপনার ওই দিনটা কবে আসবে আপনি জানেন না? আজকে যে এয়ার ইন্ডিয়ায় 242 জন মারা গেছে বস, আপনার কি মনে হয় ওই 242টা লোক বেকার ছিল? বেকার লোক লন্ডন যায় না। বেকার লোক লন্ডন যাওয়ার টাকা কোথায় পাবে? ওই 242টা আমির ঘরের লোক ছিল, বড় লোক। তারা কেউ রোজগার করতে যায়, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ইঞ্জিনিয়ার, সবাই বিদেশ যাচ্ছিল। একবার ভাবে দেখুন, যে লোকটা ডাক্তার উনি ওই প্লেন ক্রাশে মারা গেছেন, ওনার ওয়াইফ টাকা পাবে? 1 কোটি টাকা পাবে, টাটা কোম্পানি দিচ্ছে। বাট সারা জীবন রোজগার হবে কি? এই বিজনেসটাই মাই লাইফস্টাইল যদি শুরু করেন, আর আপনি এই কোম্পানির টিসি হয়ে যান, যদি কোনো কারণে আপনার কিছু হয়ে যায়, আমার কিছু হয়ে যায়, তাহলে আপনার নমিনেশনে সারা জীবন আপনার পরিবার রোজগার পাবে, লাইফ টাইম। কোম্পানি কত কি ঘোষণা দিয়েছে? নর্মাল ডেথ হয়ে গেলে 1 লাখ টাকার কভারেজ, অ্যাক্সিডেন্টের হয়ে গেলে 3 লাখ টাকার কভারেজ কোম্পানি আপনাকে দিচ্ছে। তাও স্যার চলবে তো? আরে ইয়ার, আপনি আমাকে বোঝান, আপনি যদি একটা দোকান খোলার আগে এতই ভাবেন যে স্যার চলবে, স্যার করতে পারবো, স্যার এটা কি বন্ধ হয়ে যাবে, তাহলে আপনি পৃথিবীতে অন্য কিছু করার আগে কতবার ভাববেন? আপনি যদি কোনো বাসের মালিক হতেন তাহলে কি করতেন? জীবনে বাস আসতো কি নেই? কারণ আমার মতন লোক যদি খারাপ ভাবে না, নেগেটিভ লোক যদি বাস কিনে না, তো উনি আগেই ভাববেন 30 লাখ টাকা দাম, তারপরে যদি প্যাসেঞ্জার না হয় তাহলে তো বাস ডুবো, লোন দিতে পারবো না, নিয়ে চলে যাবো। তারপরে এত বড় বাসটা আমি ছাড়ে দেবো, পুরুলিয়া থেকে বাঁকুড়া, দুর্গাপুর থেকে শিউড়ি যাবে বাসটা, যদি মাঝ রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে বাসটাও গেল, মালিকও গেল। এসেন এত টেনশন নিয়ে 30 লাখ টাকা ঢোকায় রোজগার হবে কিনা গ্যারেন্টি কি আছে? ওই বাস মালিকটা কি কোনোদিনও বাঁকুড়ার বা দুর্গাপুরের বাস স্ট্যান্ডে এসে আগে ডাকে, দাদা হ্যালো আমি বাস কিনবো, বাস আপনারা চাপবেন? আপনারা চাপবেন তো আমি বাস কিনবো? উনি 35 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার আগে কোনোদিন ভাবনা চিন্তা করে চলবে কিনা? আমরা 10,000 টাকার প্রোডাক্ট নেওয়ার আগে 5 জনকে সেটা, এই তুই করবি, তুই ঢুকবি আমার কোম্পানিতে, তাহলে আমি ঢুকছি, শুরু করবো। আরে ইয়ার কোন অ্যাঙ্গেল থেকে আমরা বিজনেসম্যান? আমি দেখি না আজ তো একটা শপিং মল খোলার আগে পাড়াতে জিজ্ঞাসা করে, কাজলদা শপিং মল চলবে, আসবে তুমি? তাহলে করবো। কোনোদিন না। আগে শপিং মল খুলে কাস্টমার আপনি আসে, আগে বাস চলে আপনি কাস্টমার আসে, আগে মিষ্টি দোকান খুলে কাস্টমার আপনি আসে। আমরা দোকান খোলার আগে খদ্দের খুঁজি, আমি কাকে বলবো যদি কেউ না করে, আর যদি আমারটা ডুবে যায়,
চলুন আপনাকে আমি অ্যান্সার দিচ্ছি স্যার। এই বিজনেসটা শুরু করতে গেলে আপনার ক টাকা লস হতো? এই বিজনেসটা শুরু করতে গেলে আপনাকে দুটো জিনিস ভাবনা চিন্তা করা উচিত। প্রথম হচ্ছে আপনার বিজনেসটা শুরু করলে লস কি, সেকেন্ড হচ্ছে বিজনেসটা শুরু করলে লাভ কি। যদি লস না থাকে তাহলে করা যেতেই পারে, এসে না? তো সিম্পল, আপনি আমাদের ব্যবসাটা শুরু করলেন, শুরু করতে গেলে আধার কার্ড লাগে, প্যান কার্ড লাগে, ব্যাংকের খাতা লাগে। এই তিনটা ডকুমেন্টস বানাতে গেলে পয়সা লাগে। তো আপনাদের এই তিনটা ডকুমেন্টস আশা করি আমাদের আছে কি না? আধার কার্ড সবার আছে? হ্যালো, যারা না বলছেন তা আপনারা কি পাকিস্তান থেকে এসেছেন? পাকিস্তানের লোকের আধার কার্ড ভারতে থাকবে কেন? আমরা ইন্ডিয়ার লোক না, আধার কার্ড আছে তো? স্যার আজকের ডেটে স্কুলের ছেলেদের প্যান কার্ড করতে হয়, এখন এমন সিস্টেম বার হয়েছে। আমাদের প্যান কার্ড আছে, আর যদি না থাকে তো প্যান কার্ড বানাতে একদিন লাগে। আজ সকালে বলুন, সন্ধ্যাবেলা আপনি আপনার অনলাইন প্যান কার্ড পাই যাবেন 7 দিনের মধ্যে আপনার বাড়িতে। ব্যাংকের খাতা খুলতে 1 থেকে 2 দিন লাগে। আজকে যেন লাইন দিন, ফর্ম ফিল আপ করে কালকে নাম্বার পাই যাবেন, টেনশন নেই। তো যদি না থাকে তো বানাতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের খাতা আপনার নিজের নামে, এবং আপনি যাকে চাইছেন, আমি যদি কোনোদিন মারা যাই, হ্যালো আমরা মারা যাবো কি যাবো না? কার কার গ্যারান্টি আছে কোনোদিন মরবো না? কি বলে, অমৃত পান করে এসছেন কেউ? মরতে তো সবাইকে হবে দাদা। গাড়ি হওয়ার গ্যারান্টি নাই, আপনার খাবার গ্যারান্টি নাই, আপনার বাঁচার গ্যারান্টি নাই, মরার গ্যারান্টি সবার আছে। কেউ 60 বছরে, কেউ 40 বছরে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ হার্ট অ্যাটাক করে, মারা তো সবাইকে যেতে হবে। আপনার অবর্তমানে আপনার ব্যবসা থেকে যে ইনকামটা হবে সেটা কে পাবে? আপনার বউ, আপনার বাচ্চা, আপনার বাবা না আপনার মা? আপনি সিদ্ধান্ত করুন আর তাকে নমিনিতে রাখুন। এই ব্যবসাটা শুরু করতে গেলে কত টাকা লাগে? হ্যালো, যারা শুরু করেছেন, আপনি শুরু করার জন্য কত টাকা দিয়েছেন? দেখুন, প্রোডাক্ট কিনা আর ব্যবসা শুরু করা আলাদা আলাদা জিনিস। আমি একটা দোকানে যাই থার কিনেছি 20 লাখ টাকা দিয়ে, তাহলে কি ওই থার্ডটার জায়গায় আমি মহিন্দ্রা কোম্পানিতে 20 লাখ ইনভেস্ট করেছি? না, আমি তো প্রোডাক্ট কিনেছি। ইনভেস্ট মানে টাকা দিয়ে কিছু লুবো নাই। টাকা দিয়ে যদি কিছু কেনা হয় তো সেটাকে শপিং বলা হয়, ইয়েস না? তো আমরা এই ব্যবসাটা শুরু করতে গেলে কোনো ইনভেস্ট করতে না, ইনভেস্টমেন্ট জিরো। আপনি আপনার ডকুমেন্টস দিয়ে একটা আইডি লাগান, ফ্রিতে জয়েনিং হয়, ফ্রিতে সব হয়। তারপরে আপনার আইডিতে আপনাকে কিছু প্রোডাক্ট কিনতে হবে, কারণ আপনি যদি নিজে ব্যবহার না করেন তো লোককে কি করে বলবেন যে প্রোডাক্টটা ভালো? তাই আপনাকে কিছু প্রোডাক্ট কিনতে হবে, আপনাকে সেই প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আমাদের প্রোডাক্ট ভালো, ওকে, কারা কারা ব্যবহার করেন? আরে यार, এত লোক প্রোডাক্ট করেন। ওকে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, প্রোডাক্ট কি রেজাল্ট দেয়? আমাদের গ্যাসের ওষুধটা যেটা লিভেগেন, আমরা যদি গ্যাসের প্রোডাক্টটা খাই তো সত্যি কি গ্যাস যায়? দাঁত ব্যথা করলে হার্বাল টুথপেস্ট ইউজ করলে কি দাঁত ব্যথা যায়? ওকে, আমাদের নতুন প্রোডাক্ট পাইল সিসি এসছে, ওই প্রোডাক্টটা কেউ ব্যবহার করেছেন? আমি মোটামুটি 3-4 জনকে ব্যবহার করেছি। স্যার 7 দিনের রেজাল্ট। পাইলসের প্রবলেমে পাইলস হয়েছে না, দাঁড়ে ঘা হয়েছে, ব্লাডিং হচ্ছে, পায়খানা গেলে আপনার দমের সমস্যা হয়, আপনি আমাদের কোম্পানির পাইল সিসি প্রোডাক্টটা ব্যবহার, 7 দিনের মধ্যে রেজাল্ট। সুপার প্রোডাক্ট, আজ ইন্ডিয়ার বেস্ট প্রোডাক্ট, যে প্রোডাক্টটাকে আমাদের আয়ুষ মন্ত্রণালয় থেকে আয়ুষ প্রিমিয়াম মার্ক দিয়েছে, যে প্রোডাক্টটাকে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2019, 2022, 2024 3 বছর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড দিয়েছে। সেই প্রোডাক্টটাকে ব্যবহার করতে হবে। দাদা 2013 সালে আমি আমার বাড়ি থেকে ওই প্রোডাক্টটাকে, নাম বলছি না, ওই প্রোডাক্টটাকে বার করেছি, যেটা আমরা মুখ ধুতাম। আপনারা জানেন কোন প্রোডাক্টটা, ইয়েস নো? আমরা চান করার সময় যে সাবানগুলো মাখতাম, এত শক্ত সাবান ছিল, নাম আপনি বুঝে যাবেন। কারো মাথায় মারি দিলে মাথা ফাটে যেত। নাম ছিল, তা বলে দেয় ডাইনা। ডাইনা, ইয়েস নো? এত শক্ত সাবান আমি বার করেছি ঘর থেকে। শ্যাম্পুকে বার করেছি 1 টাকা দামের শ্যাম্পু। ফেয়ার অ্যান্ড লাভলি বার করেছি ঘর থেকে, ইউজ করবো না। মাথা ব্যথা করতো, আগে আমরা রান্নার কাজ করতাম, মাথা ব্যথা করতো, তো মাথা ব্যথার জন্য আমরা মুভ ইউজ করতাম, মুভ অমৃতাঞ্জন, ঘর থেকে বার করেছি। আমার কোম্পানির প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি। স্যার ঘরের থেকে প্রোডাক্টটা বার করে প্রোডাক্ট নিয়ে আসছি, আর আপনার মতো মানুষকে আমি বুঝাই যে প্রোডাক্টটা কিনুন, খুব ভালো বটে, প্রোডাক্টটা কিনুন, খুব ভালো বটে, প্রোডাক্টটা কিনুন, খুব ভালো বটে। স্যার এই কাজটা করার জন্য উপকার কি হয়েছে শুনতে চাইবেন? এই কাজটা করার জন্য আজকে আমাদের পুরুলিয়ায় হাজার হাজার মানুষ আমার কাছ থেকে রোজগার পায়। এই কাজটা পাপের না পুণ্যের আপনি বলবেন, এই কাজটা করা পাপ করা না পুণ্য করা আপনি বলবেন। সিম্পল, আপনি বুঝে নিন তারপরে বলবেন। আমি যদি একটা মানুষকে সারাদিনে একবার 1 প্লেট ভাত খাওয়াই তো পুণ্যের কাজ না পাপের কাজ?
একটা মানুষকে যদি 3 বার খাবার দিই সারা দিনে, তো পাপের কাজ না পুণ্যের কাজ? একটা মানুষকে যদি বছর দিন রাখি করে খাওয়াই, তো পাপের কাজ না পুণ্যের কাজ? ওকে, পুণ্যের কাজ। তাহলে একটা মানুষকে মাই লাইফে নিয়ে আসে আর তার পরিবারের সারা জীবনের খাবার জোগাড় করে দিই, তো পাপের কাজ না পুণ্যের কাজ? তো সালাম, মাই লাইফ থেকে বড় পুণ্যের কাজ পৃথিবীতে আর কোনো নাই। আজ গোপাল ঘোষ স্যার, আমার সিনিয়র, আমার গড গোপাল স্যার এখানে বসে আছেন। আজ উনি যদি মাই লাইফস্টাইল শুরুয়াত না করতো, আর উনি জানি যদি পুরুলিয়াতে আনন্দপালকে না নিয়ে আসতো না, তাহলে আমিও আসতাম না। তাহলে আজ গোপাল স্যার এই বিজনেসটা এসে আনন্দ স্যারকে দিয়েছে, আনন্দ স্যার আমাকে দিয়েছে, তো তার জন্য আজ আমার পরিবার চলে, তার জন্য আমার মা বাবা আজ দোয়া দেয়। তো এই দোয়াটা গোপাল স্যারের কাজে লাগে কি না? না? তো ইয়ার থেকে পুণ্যের কাজ পৃথিবীতে কিচ্ছু হতে পারবে। আজকে আপনারা এখনই একটা ম্যাডামকে দেখতে পাবেন, যে ম্যাডামটা আজ থেকে 1 বছর আগে এই কোম্পানিটা শুরুয়াত করেছে। 1 বছর আগে, 1 বছরের মধ্যে একজন বয়স্ক মহিলা মাই লাইফ করে 4 চাকা গাড়ি কিনে নিয়ে হলের বাইরে গাড়ি নিয়ে আসছে বস। তো যে লোকটা উনাকে মাই লাইফে নিয়ে আসছে, উনি ভালো করেছে না ভুল করেছে? আজ উনি ওই লোকটাকে নিয়ে আসছে বলে, ওই ম্যাডামটাকে নিয়ে আসছে বলে আজ ওনার পরিবার গাড়ির মুখ দেখতে পাইছে, জানো? তো পৃথিবীতে আমার মনে হয় এই বিজনেসের আগে পুণ্যের কাজ কিছু হয় না। আপনি বলবেন স্যার, তাহলে কিছু লোক ইউটিউবে কেনে বলে ফালতু কাজ, হ্যাঁ না? যারা ইউটিউবে ফালতু বলে না, ওই ফালতু বলার জন্য ভিডিও টাকা পায়, ওরা ফালতু বলার জন্য টাকা কিনে, টাকা কামায়। আজ দেখবে কিছু লোক ইউটিউবে নাচ করে পয়সা কামায়, টিকটক করে, হ্যাঁ না? তো ওনারা কোনো একটা ভালো জিনিসকে বদনাম করে, তার জন্য ওনাদের টিভিতে ভিডিওতে চলে, তাই ওনারা রোজগার করে। আর ওনারা রোজগার করার জন্য একটা কোম্পানিকে খারাপ বলে, স্যার আজ যদি খারাপ হতো তাহলে পৃথিবীর এত লোকের রোজগার কি করে হতো? আজ ইমানদারির কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ, সব রকম প্রোডাক্ট পাবেন যা দরকার। আর সব থেকে বড় বলে দিদি আপনাদেরকে, লেডিস মহিলা আপনাদেরকে বলি, দেখুন অ্যাকচুয়ালি বিয়ের আগে আমরা এখানে যতজন আনম্যারিড মেয়ে আছি, লেডিস ম্যাডামরা যারা আছেন আনম্যারিড, আপনাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি ম্যাডাম আপনার বাড়ি কোথায়, তা আপনি কি বলবেন? আপনার বাপের বাড়ির অ্যাড্রেসটা বলবেন, আপনার বাপের বাড়ি যেখানে সেই অ্যাড্রেসটা তুলে ধরে বলবেন। কিন্তু অরিজিনাল আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, ওটা কি আপনার বাড়ি? যদি ওটা আপনার বাড়ি হয় তো বিয়ের পর আপনাকে ওখান থেকে বার করে দেওয়া কেন হয়? বিয়ের পরে যায় 15 দিন থেকে দেখবেন আপনার ভাই বলবে, দিদি তুই কবে যাবি? আর যদি ভাই না বলে তো ভাইয়ের বউ বলবে, আর কতদিন? 15 দিন তো বসে বসে খাচ্ছ। আপনার সামনে না বললে আপনার পিছনে লোকের সামনে বলবে, কে জানো? তাহলে ওটা কি আপনার বাড়ি? সত্যি বলুন না। ওকে, তাহলে কোনটা আপনার বাড়ি? শ্বশুর বাড়িটা আপনার বাড়ি? শ্বশুর বাড়িটা আপনার বাড়ি? শ্বশুর বাড়িতে একটু বদমাইশি করবেন, আপনাকে ঘর থেকে বাইরে বসে খান দিবেন, বেরাও ঘর থেকে, তোমার জায়গা নাই। খারাপ ভাবে নেবেন নাই। আপনি যে বাচ্চাটাকে পেটে ধরেছিলেন 9 মাস, যাকে জন্ম দিয়েছেন না, সেই বাচ্চাটার আধার কার্ডে আপনার নাম নাই, আছে? বাবার নাম আছে, বাবা পেটে ধরে নেয়, তার নাম আছে, আপনার আছে? মহিলাদের কোনো নিজস্ব পরিচয় নাই। আমি কি খারাপ বললাম ম্যাডাম? এই বিজনেসটার এমন ক্ষমতা আছে, আপনার পরিচয় আপনার বানাবার ক্ষমতা আছে। আজকে একবার ভাবে দেখুন, আমাদের আদিবাসী পরিবারের একটা মেয়ে আজকে ভারতের সব থেকে উপরের সিংহ চেয়ারটাতে বসে আছে। কার কথা বলছে সাহেব বুঝতে পারছেন? আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি কে এখন? দ্রৌপদী মুর্মু। একটা আদিবাসী মহিলা যদি আজকে যাই করে রাষ্ট্রপতি হতে পারে, তাহলে আপনি আপনার গ্রামের রাষ্ট্রপতি না হলেও মাই লাইফের টিসি কেনে হতে পারবেন নাই। আজকে নুপুরা মন্ডলকে সবাই চিনে, কেন জানেন? নুপুরা মন্ডলের হাজব্যান্ডের পরিচয় নুপুরা মন্ডল থেকে যায়। আমরা কদিন আগে আমার গাড়ি ডেলিভারি, তো নুপুরা ম্যাডামের হাজব্যান্ড এসছে গাড়ি ডেলিভারিতে, তো সবাই কেউ জিজ্ঞাসা করছে এটা কে, তো এটা কে? সবাই বলছে নুপুরা ম্যাডামের হাজব্যান্ড। আগে বলতো উনার বউ, এখন উনার হাজব্যান্ড হয়ে গেছে, পরিচয় চেঞ্জ। আজকে আমরা এখনই যে ম্যাডাম গাড়ি কিনেছে গরিবালা ম্যাডাম, উনার যখন ছেলে আসবে তো আমরা কার পরিচয় বলবো? বাবার নাম তো আমিও জানি না, গরিবালা ম্যাডামের ছেলে বলবো কি না? আজকে গাড়িটা কার? গরিবালা ম্যাডামের। ওনার বাবা আসছে, কে বা কার বাবা? গরিবালা ম্যাডামের বাবা। তো আজকে গরিবালা ম্যাডাম যদি নিজের পরিচয় বানাতে পারে, নুপুরা ম্যাডাম যদি নিজের পরিচয় বানাতে পারে, তাহলে আপনি মাই লাইফ করলে 4 থেকে 5 বছর আপনি আপনার পরিচয় নিজে বানাতে পারবেন। আপনার পরিচয় দিয়ে পৃথিবীর প্রত্যেকটা লোক আপনার পরিবারকে চিনবে।
তাই মহিলাদেরকে বিশেষ করে বলি, ম্যাডাম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার একটু হাজব্যান্ডকে সিধাই নিলে ভালো হতো না? আরে বাবা, সোনা কেনার সময় সিধাবে, গাড়ি কেনার সময় সিধাবে, মাই লাইফ করার সময় সিধাবার দরকার নেই। আপনার হাজব্যান্ড কোনোদিনও চায় না যে আমার বউ আমার থেকে বেশি রোজগার করুক। আপনি বেশি রোজগার করলে আপনার হাজব্যান্ড বলবে না বাবা এই তো উড়ে বলবে, আমাকে পাত্তা দিবে না। তাই আপনাকে ঘরের কাজ তুমি করো, কামাবার দায়িত্ব আমার, রান্না করার দায়িত্ব তোমার। ইয়েছেন ম্যাডাম, যদি চান নিজের শখের জিনিস কিনবো তো নিজেকে সিদ্ধান্ত নিতে, যদি চান নিজের টাকায় জীবনী তৈরি করবো তাহলে নিজেকে আপনাকে প্রমাণ করতে হবে। যদি আপনি চান ম্যাডাম যে আমার বাড়ি, ল্যান্ড আমার, জায়গাটা আমার, ঘরটা আমার টাকায়, আপনার হাজব্যান্ড কোনোদিন বলবে বেরান যাও? ঝগড়া হলে নিজেই বেরান যাবো, তুই থাক বাবা তোর ঘর আমি যাচ্ছি। ইয়েছেন? তো ম্যাডাম আপনার পরিচয় বানাবার জায়গা মাই লাইফস্টাইল দিয়েছে। মাত্র 10-12 হাজার 15 হাজার টাকার 20 হাজার টাকার প্রোডাক্ট কিনে যদি নিজের পরিচয় বানানো যায় তো সিদ্ধান্ত লিয়া ভালো না ভুল? হ্যালো, সিদ্ধান্ত লিয়া উচিত কিনা? দাদারা বলছে এটা আপনারা তো শুধু লেডিজকে বুঝালেন, আমাদের তাইলে কি? দাদা আপনার তো ছেলের আধার কার্ডে আপনার নাম আছে, টেনশন কেন নিচ্ছে? হ্যাঁ না? আরে আপনার যে বউ যখন ঘর কিনবে না তো হাজব্যান্ডের নাম আপনারই থাকবে, টেনশন নেবেন। আপনি অলরেডি মালিক আছেন। ইয়েছেন? তো শুরুয়াত করুন, যা সাপোর্ট লাগে আমরা কি রেডি আছি শুরুয়াত করতে? স্টার্ট ইওর অন বিজনেস। আমরা কি আমাদের ব্যবসাটা শুরু করতে চাই? যার সাথে আসছেন ফর্মটা ফিল আপ করুন। আমার মতন একটা 8 পাস ছেলে যদি আজ মাসে এত টাকা রোজগার করতে পারে, আমার মতন একটা গাঁওয়া ছেলে, গ্রামের ছেলে, বড়াবাজার গ্রামে বাড়ি, আজ বড়াবাজার গ্রাম থেকে বিলং করি। আমার গ্রামে না স্টেশন আছে, আমার গ্রামে না বড় কোনো অফিস আছে, শুধু পঞ্চায়েত অফিস, বিডিও অফিস আছে, আর কিচ্ছু নাই, না বড় একটা হাসপাতাল আছে। তো সেই রকম আমাদের পিউসি নাই, আমাদের বড়াবাজারে পিউসি নাই, প্রোডাক্ট পাইনি আমরা, অনলাইনে প্রোডাক্ট আনতে যাইতে হয়। আপনারা শহরে থাকেন, স্যার আপনারা লাকি। এবার একটা কথা বলি, আপনাকে অনেক লোক প্রথমে বিশ্বাস করতে চাইবেন না, নার্ভাস হবেন না, নার্ভাস হবেন না। ভালো জিনিসকে প্রথমে কেউ অ্যাকসেপ্ট করতে চায় না। পৃথিবীতে যখন প্রথমবার স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, নানা রকমের ব্যাংক আসছিল না, আর আমার বাবাকে বলেছিল, আমার বাবাকেও বলেছিল যে একটা খাতা খুলো আমাদের ব্যাংকে। তা আমার বাবা কি বলেছিল, ও খাইটে খুঁটে টাকা কামাবার তোদেরকে রাখতে দেবো, যদি পালাই তো ঘরে রাখবো কূপে, কিন্তু ব্যাংকে দেবো না। ব্যাংকওয়ালা আসে ঘরে ঘরে খাতা খুলেছিল। আমার যে পাঞ্জাব ন্যাশনাল খাতাটা ইউনাইটেড ব্যাংক ছিল, আমার বাড়িতে এসে ফর্ম ফিল আপ করেছে, আমাকে ব্যাংক যেতে হয় না। বলছে ফ্রি ফ্রি, কিছু লাগবে না, শুধু ডকুমেন্টস দাও আর তোমার খাতা খুলে দেবো, ইচ্ছা করলে রাখবে, নাহলে নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই, খাতাটা খুলো। ব্যাংকওয়ালা লোকের ঘরে যায় ফ্রি ফ্রি করে খাতা খুলেছে। কি যারা বয়স্ক দাদারা আছেন ঠিক না ভুল বলছি আমি? হ্যালো, যাদের 40+ বয়স, আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ব্যাংকওয়ালারা এসে এসে খাতা খুলেছে। আমাদের জামশেদপুর টাটা কোম্পানি যখন টাটা কোম্পানি লঞ্চ করে, টিসকো কোম্পানি, লোককে চাকরি দেবো বলছে, লোক ডরে পালাচ্ছে, লোক চাকরি লাই নাই। 1 মাস খাটবো তারপরে পয়সা পাবো, হতেই পারে না। আমি আজকে খেতে বাড়ি করবো, আজকে কামাবো। লোককে জবরদস্তি ডাকে ডাকে টাটা কোম্পানিতে ঢোকা হয়েছে। যাদের জায়গা তারা থাক না, আমি থাকবো না, পয়সা দিয়ে দাও কিছু, আমি থাকবো না, চাকরি করতে চাই না যখন প্রথম আসে। আর ওই টাটা কোম্পানিতে এখন লোক চাকরি করার জন্য 20 লাখ টাকা ঘুষ দিচ্ছে, তাও পাচ্ছে না। আজ ওই ব্যাংক, যে ব্যাংক আজ থেকে 10 বছর আগে লোক রিজেক্ট করেছিল, সেই ব্যাংকে এখন সবাই যায় পয়সা দিয়ে খাতা খুলে, আমারটা খুলে দাও 10,000 দেবো। ইয়েছেন? প্রথমে অ্যাকসেপ্ট করে নাই। পৃথিবীর প্রথমে কোনো কাজকে কেউ অ্যাকসেপ্ট করবে না। এখনো এখানে আমরা অনেকজন আছি, আমাদের কি ইন্স্যুরেন্স আছে? হেলথ ইন্স্যুরেন্স। আমাদের শরীর খারাপ হয়ে গেলে হাসপাতালে দেখাতে গেলে ফ্রি ট্রিটমেন্ট হবে, কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনার টাকা দিবে। এটা কি আমাদের সবার ইন্স্যুরেন্স আছে? এখনই যদি আপনাকে কেউ বোঝায় যে দিদি আপনাকে একটা ইন্স্যুরেন্স করুন, মাত্র 6,000 টাকা 4,000 টাকা লাগবে, আপনি ইন্স্যুরেন্স করুন, বাঁচে থাকবেন, কোনোদিন শরীর খারাপ হলে হাসপাতাল আপনার ফ্রি ট্রিটমেন্ট করবে, আপনি দূর, শরীর খারাপ হলে স্বাস্থ্যসাথী কার্ড আছে তো, মাথা খারাপ কেন করবো? আপনি করবেন না, আপনি এখন রিজেক্ট করবেন। কিন্তু এখন যুগটা এসে গেছে, এখন লোক খুঁজে খুঁজে হেলথ ইন্স্যুরেন্স করাচ্ছে। জানেন কেন? আমি বুঝেছি। কিডনি পাথর হয়েছিল, টিএমএইচে যাই 4 দিন গোল্টে রয়েছিলাম, যা বিল হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে, আমার কি? এসে না? তো
তো যারা বুঝবে না তারা করছে। তো মাই লাইফস্টাইলও এখন ওইরকম আপনার কাছে নতুন, প্রথমে অ্যাকসেপ্ট করবে না। আপনি বিজনেসটা করুন, আপনি ভালো করে কাজটা করুন, আপনার অ্যাচিভমেন্ট আসুক, আপনি লোককে দেখান এটা হয় এটা হয় এটা হয়। আমি কথা দিয়ে বলছি 5 বছর পর সকালবেলায় উঠে দেখবেন আপনার দুয়ার দুটো লোক দাঁড়ায় আছে। আপনি বলবেন কি হলো দাদা? তো উনি বলবে আপনার কোম্পানি জয়েন করতে আসছি, একটু দোকান দিবেন আপনার কোম্পানিতে আমাকে। এই দিনটা আসবে 5 বছর পর, এই দিনটা আসবে। এটা আমার আসছে অলরেডি আমার এসছে বস। এই গত সপ্তাহে আমি চারটা নিজের সেলফ জয়েনিং করেছি। মহিন্দ্রা থার যে সপ্তাহে কিনেছি, ঘরে আইসে করে বলছে দাদা তোমাকে তো 2 বছর আগেই বলেছিলাম, এখন হলো করেন দাও, তাহলে ডকুমেন্টসগুলো দাও। যারা আমাকে আগে না করেছিল এখন তারা আমাকে খুঁজে খুঁজে আসে জয়েনিং করার জন্য। এই দিন আমার আসছে, এটা আপনারও আসবে। আর ইউ রেডি? আপনি কি তৈয়ার আছেন? ওই দিনটার জন্য তৈয়ার আছেন? আমার কাছে যেটুকু খবর আছে সরকার আগামী দিনে এই বিজনেসটাকে একটা ভালো জায়গা দিতে চলেছে। কেন? তার কারণ আছে বস, তার ভালো কারণ আছে। আমাদের ব্যবসাটায় যারা যারা রোজগার পাইছেন, কারা কারা ইনকাম পাইছেন, একবারও পাইছেন, একবারও আপনার অ্যাকাউন্টে টাকা এসছে? ম্যাডাম, যাদের টাকা এসছে আপনাদের কি টাকাটার থেকে কিছু টাকা কাটা হয়েছিল টিডিএস? হ্যাঁ না? তো ওই টিডিএসটা কে নিয়েছে? সরকার, ইনকাম ট্যাক্স। তো আপনি 50 টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন 1000 টাকা রোজগার করে, তাহলে এতদিন জীবনে বহু পান দোকানওয়ালারা ট্যাক্স দেয় না, কিন্তু আপনি দিয়েছেন। আজকে ইন্ডিয়ায় বেশিরভাগ লোক যারা ডাইরেক্ট সেলিং এ কাজ করে সবাই ইনকাম ট্যাক্স দেয়। ইয়েস না? সেকেন্ড হচ্ছে আমরা যেখান থেকে প্রোডাক্ট কিনি, আমরা এখন এই জলটা কিনে নিয়ে আসবো 20 টাকায়, তো ওই দোকানদার অরিজিনালি ট্যাক্স ভরে কিনে আমাদের কারো জানে নাই, কেন আমরা তো ট্যাক্সের কাগজ পাই না। কিন্তু মাই লাইফের একটা প্রোডাক্ট যদি পিইউসি থেকে কিনে তো জিএসটি কাটাম বিল আছে কিনা? হ্যাঁ না? তার মানে প্রোডাক্টের ট্যাক্স অরিজিনাল টাকা পায় গভর্নমেন্ট, ইনকামের ট্যাক্স অরিজিনাল পায়। তো সরকার ভাবনা চিন্তা করছে যে এখন বর্তমান যা সিচুয়েশন চলছে তাতে ডাইরেক্ট সেলিং বিজনেস 2024 সালে সব থেকে বেশি ট্যাক্স পে আউট করেছে। তো যদি এই বিজনেসটাকে লিগ্যাল ঘোষণা করে দেওয়া হয় তাহলে আগামী দিন সবাই করবে কিনা? এমন কিছু সিস্টেম নিয়ে আসবে দেখবেন। এখন আমি বলতে পারছি না, বাট আমার সরকারের কাছে বিনতি থাকবে এটা করুন। যেমন সিস্টেম করেছে যে আধার কার্ডে যদি ব্যাংকের খাতার লিঙ্ক না থাকে পয়সা ঢুকবে না, আছে কিনা? তো এরকম সিস্টেম করা উচিত যে ভারতবর্ষে যতগুলো পরিবার রেশন কার্ড লেই, রেশন কার্ডের মাল লেই, তাদেরকে কোনো না কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে জোড়া উচিত, কেন মালটা কিনলে যেন সরকার ট্যাক্স পায়, করা উচিত। আর যদি এইটা ঘোষণাটা হয়ে যায় না তো দাদা মাস্টার ডাক্তার উকিল সবাই জয়েন করবে, টেনশন নাই। আপনি আগে করুন, আপনার নিচেই সবাই করবে। আপনি আগে করুন, এসে না দিন বাকি না, আজ নাইলে 5 বছর পর ঘোষণা তো পাক্কা হবে, আজ নাইলে 5 বছর পর। আজকে যদি আপনি করেন তো 5 বছর পর আপনার নিচে ভালো ভালো ডাক্তার বলবে তোমার টিমে আছে আমি, এসে না? গাইডলাইন্স তো এসে গেছে স্যার, এই দিন আসছে, শুরু করা উচিত কিনা? শুরুয়াত করুন। আর বিশেষ সময় না নিয়ে, অনেক কম সময় আপনাদের নিলাম, কারণ আজকে আমাদের গুরুদেব আমার এই মানে কি বলবো ব্র্যান্ড নিউ আইফোন অ্যাচিভার 1.5 লাখ টাকার ফোন কিনেছে বস। আমি পরিস্থিতি বলি স্যার 1.5 লাখ টাকার ফোন, হ্যাঁ শখ আছে বলছে। তা আমি ওনাকে দেখে খুব মোটিভেট হই। তো একটা জোরদার তালি চাইবো মিস্টার গোপাল ঘোষ স্যারের জন্য। উনি অনেক বড় স্বপ্ন দেখে, বিগ ড্রিমার। উনি ঘোষণা করেছে, আপনারা শুনেছেন কিছু দিনের মধ্যে মার্সিডিজ কার লিচ্ছে, এসে না? তা আপনাদের দুর্গাপুর, আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার মতন জায়গায় ডাইরেক্ট সেলিং কোম্পানির প্রথম মার্সিডিজ কার অ্যাচিভার শায়দ গোপাল ঘোষ হতে চলেছে। তো ওনাকে আমরা শুনবো কিছুক্ষণ, এসে না? সো থ্যাংক ইউ স্যার। আজকের আমাদের গ্রেট একদম টপ কোয়ালিটির অ্যাঙ্কার চন্দন স্যারকে স্টেজে ওয়েলকাম করবো এবং আমি আমার বক্তব্য শেষ করবো। লাস্ট অবধি শুনে যাবেন। আর মাত্র গোপাল স্যারকে আছে আমরা শুনে নেবো, আরটিসিরা আছেন তাদেরকে 2-4 মিনিট শুনে নিয়ে আমরা যাবো, এসে না? সো স্যার সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে শোনার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য। আজকে আর বিশেষ কিছু না বলে আমি ভগবানের কাছ থেকে আশা করবো যে বুদ্ধিটা আমাকে দিয়েছিল আজ থেকে 11 বছর আগে, ওই সৎ বুদ্ধিটা যেন আমাকে দিয়ে বিজনেসটা করার জন্য। আপনাকে এই বলে আমার বক্তব্য শেষ করবো। সো জয় হিন্দ, জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। সো জয় জয় মাই লাইফস্টাইল। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।